হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি 15 ডেজ পিএইচপি কোর্স উইথ প্রজেক্ট টিউটোরিয়াল সিরিজ। আজকে আমাদের ডে 7। যারা আমাদের ডে 1 থেকে 6 পর্যন্ত মিস করেছেন, কাইন্ডলি সেই ভিডিওগুলো দারুন আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে চেক করে আসবেন। কেন চেক করে আসবেন? আজকের এই ভিডিওতে যে টপিক আমরা কভার করব বা যে অ্যাপ্লিকেশনটি আমরা ক্রিয়েট করব, সেটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আপনার অনেক টপিক আগে থেকে জানা থাকতে হবে। যে টপিকগুলো আমরা গত 6টি পর্বে কভার করেছি খুব সুন্দরভাবে। সো আপনি যদি ফার্স্ট হয়ে থাকেন আজকের এই ভিডিওতে, কাইন্ডলি সেই ভিডিওগুলো চেক করে আসবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার আজকের ভিডিও বুঝতে কোনোই অসুবিধা হবে না। আজকের এই ভিডিওতে আমরা একটি ক্রুড অ্যাপ্লিকেশন করব। যে কোনো প্রোগ্রামিং শেখার পর সেই প্রোগ্রামিং নিয়ে ডাটাবেস নিয়ে কি করতে হয়, একটা ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। যদি আপনি সাকসেসফুলি একটি ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে ওই প্রোগ্রামিং এর অনেক কিছু করতে পারবেন, মানে ওই প্রোগ্রামিং ইউজ করে অনেক কিছু করতে পারবেন, অনেক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সো তারই ধারাবাহিকতায় যেহেতু আমরা পিএইচপির অনেক টপিক কভার করে ফেলেছি, ডাটাবেস নিয়েও কথা বলেছি, আজকের এই ভিডিওতে আমরা একটি সিম্পল ক্রুড অ্যাপ্লিকেশন করব। এই অ্যাপ্লিকেশনটি সিম্পল হলেও অনেক বেশি পাওয়ারফুল হবে, এবং আপনি যদি আমাকে ফলো করে এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর কোথাও ঠেকতে হবে না পিএইচপি কোর পিএইচপি নিয়ে কাজ করতে। যাই হোক, চলুন একটু ওভারভিউ দেখে নেওয়া যাক আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি তৈরি করব। বাই দ্য ওয়ে, যারা জানেন না যে ক্রুড এর ফুল মিনিংটা কি, ক্রুড স্ট্যান্ড ফর ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ক্রুড হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটা ইউজ করা হয় হচ্ছে এরকম ভাবে যে আমাদের একটা ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে, সেই ফর্মে যখন ডাটাগুলো সাবমিট করা হবে সেগুলো ডাটাবেজে গিয়ে ইনসার্ট হবে। তারপর কি হবে, আমরা কিছু কোয়েরি লিখবো, সেই কোয়েরি লিখে আমরা ওই ডাটাগুলোকে আবার রিড করে আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করব। কিছু অপশন রাখবো যেটার মাধ্যমে আমরা সেই ডাটাগুলোকে এডিট বা ডিলিট করতে পারবো। সো এই ফাংশনালিটি, মানে 4টা যে বেসিক ফাংশন রয়েছে ডাটাবেজের, সেগুলো ক্রুড অ্যাপ্লিকেশনে দেখানো হয়। তো চলুন আমরা আমাদের প্রজেক্টের ওভারভিউটা দেখে আসি। সো এই সিম্পল একটা অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করব, যেখানে যে কেউ চাইলে তার ডিটেলস দিয়ে নেম, রোল, তারপরে তার যদি ইমেজ সে সিলেক্ট করে দেয় এখানে দিয়ে, যখন সে অ্যাড ইনফরমেশনে ক্লিক করবে, নিচের যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেখানে তার ইনফরমেশনটা ডিসপ্লে করবে। তারপর যদি সে চায় যে ইনফরমেশনে কোথাও কোনো চেঞ্জ করবে, তাহলে সে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর সে এখান থেকে এডিট করে দেবে। যেমন আমি আসিফের জায়গায় যদি আমি এখানে রাকিব লিখি, তারপর আমি ধরেন ইমেজটাও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি ইমেজটাও এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপর আমি এখানে অ্যাড ইনফরমেশনে ক্লিক করলাম, তাহলে ইনফরমেশন অ্যাড সাকসেসফুলি হয়ে যাবে। তারপর আমি যদি আবার মেন পেজে ব্যাক করি, দেখা যাবে যে ইনফরমেশনটা আপডেট হয়ে গেছে বা এডিট হয়ে গেছে। তারপর যদি যে কেউ চায় যে এই ইনফরমেশনটা ডিলিট করে দিবে, তাহলে সে ডিলিটে ক্লিক করবে। ডিলিটে ক্লিক করে দেখাবে হচ্ছে ডিলিটেড সাকসেসফুলি, কিন্তু এটা ডাইরেক্টলি এখানে তখন মানে ডাটাগুলো এখান থেকে চলে যাবে না, কারণ হচ্ছে এখানে আমরা কোনো অ্যাজাক্স ইউজ করি নাই। যদি অ্যাজাক্স না ইউজ করা হয় তাহলে লাইভ প্রিভিউটা দেখা যায় না আসলে কি হইলো, কিন্তু এই পেজে যখন আবার রিফ্রেশ দেওয়া হবে তখন দেখতে পাবে যে আসলে ইনফরমেশনটা ডিলিট হয়ে গেছে। সো এই যে ফাংশনালিটি গুলো, এই কাজগুলো আজকে আমরা করে দেখাবো। অলরাইট মাই ফ্রেন্ডস, সো চলুন শুরু করে দেওয়া যাক। সো ফার্স্ট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ড্রাইভের ভিতরে, যে ড্রাইভে আমাদের জ্যাম্পটা রয়েছে ইনস্টল করা। তারপর জ্যাম্পের ভিতরে এইচডক্স এর ভিতরে আমরা যাব, আর এইচডক্স এর ভিতরে আমরা নতুন একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব, এবং এই প্রজেক্ট ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি ক্রুড অ্যাপ। আপনারা এই ফোল্ডারটা ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে, যদি আপনার দরকার হয় কোড দেখতে। ওকে, সো ক্রুড অ্যাপ তৈরি করার পর জাস্ট আমরা এই ফোল্ডারটাকে কি করব, ওপেন উইথ কোডের মাধ্যমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সো এই ক্রুড অ্যাপ ফোল্ডারের ভিতরে আমাদের 3টা ফাইল তৈরি করতে হবে। সো 3টা ফাইল তৈরি করব। ফার্স্ট যে ফাইলটা আমরা তৈরি করবো সেটা হচ্ছে index.php। সো এই index.php ফাইলটা বেসিক্যালি আমাদের এই যে স্টার্টের যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে হোল্ড করবে, এবং নিচে যে টেবিলটা আছে এই টেবিলটাকে হোল্ড করবে। তারপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করব, যে ফাইলটার নাম দিব হচ্ছে আমরা edit.php। যখন কোনো ডাটা আমরা এডিট করতে চাবো তখন edit.php সেই ডাটাকে নিয়ে যাবে আমরা, এবং সেখান থেকে আমরা ডাটাগুলোকে এডিট করতে পারবো। তারপর আমরা নতুন একটা ফাইল তৈরি করবো, এখানে নাম দিব হচ্ছে function.php। এই function.php পেজে আমরা কি করব, আমাদের ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করব, এবং ডাটাবেজে যত কোয়েরি চালাতে হয় সেই কোয়েরিগুলো এখানে লিখবো। ওকে, অলরাইট। সো এই 3টা ফাইল আপনারা ক্রিয়েট করে ফেলবেন। নেক্সটে দেখতে পাবেন যে আমরা এখানে যে ডিজাইনটা করেছি সেটা আসলে বুটস্ট্র্যাপ দিয়ে করা। সো সেটা পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ব্রাউজারে টাইপ করতে হবে হচ্ছে গেট বুটস্ট্র্যাপ। সো গেট বুটস্ট্র্যাপ লিখলেই তাদের ওয়েবসাইটে তাদের নিয়ে যাবে আমাদেরকে। চলে যাওয়ার পর getbootstrap.com এ চলে যাওয়ার পর আপনারা জাস্ট গেট স্টার্টে ক্লিক করবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে রয়েছে হচ্ছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেটটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর চলে আসবেন হচ্ছে আপনার ফোল্ডারে, এবং ফোল্ডারে চলে আসার পর এখানে index.php তে চলে যাবেন এবং এখানে জাস্ট পেস্ট করে দিবেন।
তাহলে কি হবে, বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেট আছে সেটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। আর এটার ভিতরে সবকিছু সিডিএন দিয়ে লিঙ্ক করা, তাই আপনাকে কোনো ফাইল ডাউনলোড করে আর সেটাকে লিঙ্ক করতে হবে না। তারপর আমরা এখানে জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিব হচ্ছে কি ক্রুড অ্যাপ। ওকে, এবং তারপর আমরা এখানে নেক্সটে কি করব, আমাদের স্টাইলটা করা শুরু করবো। সো আমাদের স্টাইলটা দেখতে কিরকম চলে একটু দেখে নেওয়া যাক। সো সিম্পল এরকম একটা স্টাইল হবে, যেখানে একটা ডিপ থাকবে, সেই ডিপের ভিতরে থাকবে হচ্ছে একটা টাইটেল, তারপর একটা ফ্রম, তারপর নিচে আরেকটা ডিপ থাকবে, যে ডিপের ভিতরে থাকবে হচ্ছে একটা টেবিল। তো চলুন করে ফেলি। সো আমরা এখানে সিম্পল একটা ডিপ নিব এবং এই ডিপের একটা ক্লাস দিব হচ্ছে আমরা কন্টেইনার, এবং আমরা চাই হচ্ছে ওপর থেকে সে একটু মার্জিন পাক, নিচ থেকে একটু মার্জিন পাক, তার জন্য আমরা দিব হচ্ছে MY4। আমি আসলে ডিজাইন নিয়ে কিছু এখানে কভার করবো না, আপনারা নিজের মতো ডিজাইন করতে পারেন। জাস্ট আমি এখানে যে কাজটি করতেছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেগুলোকে কল করে দিচ্ছি, যাতে আমার একটু সিম্পল একটা স্টাইল পেয়ে যায়। এবং তারপর আমি এটা একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 4। তারপর আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে কি বলে একটা শ্যাডো দিয়ে দিব। দেখতে পাবেন যে আমাদের মেইন ডিজাইনে শ্যাডো আছে। তো এরকম ভাবে আমি 4টা বুটস্ট্র্যাপের ক্লাস এখানে কল করে দিলাম, তাহলে আমার একটা সিম্পল একটা ডিপ হয়ে গেল এবং সেগুলো একটা স্টাইল পেয়ে গেল। তারপর এই ডিপের ভিতরে আমি একটা সিম্পল ভাবে S2 নিব এবং S2 এর ভিতরে লেখা থাকবে হচ্ছে দারুন আইটি স্টুডেন্ট ডাটাবেস। ওকে, সো আমি চাইলে এটাকে একটা লিঙ্কের ভিতরে নিয়ে নিতে পারি, যাতে আমার অন্য পেজে গেলে নেভিগেট করতে সুবিধা হয়। সো তার জন্য আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ নিব এবং এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে index.php, যাতে এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে index.php পেজে ব্যাক করে নিয়ে আসে। ফাইন, সো হয়ে গেল। নেক্সট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এর ঠিক নিচে আমরা একটা ফর্ম ক্রিয়েট করবো। সো আমরা এখানে ফর্ম নিব। সো ফর্মের অ্যাকশনটা আমরা এখন এখানে কিছুই দিব না, কারণ এই পেজ থেকে আমরা ডাটাগুলো অ্যাড করব এবং এই পেজে ডিসপ্লে করবো, তার জন্য আমরা এখানে কোনো অ্যাকশন দিব না, যেহেতু সব কাজ একই পেজে হচ্ছে, অর্থাৎ index.php পেজে হচ্ছে। তবে এটার একটা মেথড অবশ্যই দিতে হবে। সো আমরা মেথড দিব কি, মেথড দিব হচ্ছে মেথড দিব এখানে পোস্ট। সো আমি দিলাম হচ্ছে মেথড পোস্ট। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এইখানে আমরা যে ফর্মটা ইউজ করেছি তার মাধ্যমে একটা ফাইল কিন্তু আমরা আপলোড দিচ্ছি। সেই ফাইলটা কি, ইমেজ। তো যেহেতু আমরা ফর্মের মাধ্যমে ফাইল আপলোড দিচ্ছি, তাই অবশ্যই আমাদেরকে এই ফর্মে আরেকটা কিন্তু অ্যাট্রিবিউট লিখতে হবে। কি অ্যাট্রিবিউট, ENC টাইপ। এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, তাই আমি এখানে এত ভেঙে আলোচনা করলাম, জাস্ট আপনাকে বললাম এটা। সো ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এই ফর্মের একটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিতে পারি চাইলে। সো ফর্মের বুটস্ট্র্যাপের একটা ক্লাস আমরা দিয়ে দিব, যেটা হবে হচ্ছে কি বলেন তো, বুটস্ট্র্যাপ ফর্মে একটা ক্লাস রয়েছে ফর্ম, তাহলে সেটা বেসিক স্টাইলিং নিয়ে নিবে। সো আমরা দিব হচ্ছে ক্লাস ফর্ম। ফাইন, নেক্সটে আমরা যে কাজটি করবো, দেখেন এখানে আমাদের 3টা ইনপুট ফিল্ড আছে, একটা হচ্ছে ইন্টার নেম, একটা হচ্ছে ইন্টার ইমেল, আর একটা হচ্ছে আপলোড ইমেজ। তো সেগুলোকে নিয়ে নিব। সো ফার্স্টে আমি নিব হচ্ছে ইনপুট টাইপ টেক্সট এবং এটা একটা নেম দিব আমি, যেহেতু নেম ছাড়া আমরা এটাকে PHP তে সিলেক্ট করতে পারবো না। সো আমি এটার মাধ্যমে আমি স্টুডেন্টের নেম রিসিভ করবো, তাই আমি এখানে লিখলাম std, তারপর হচ্ছে _ নেম। সো এই নেমের মাধ্যমে পরবর্তীতে এই ফিল্ডের ডাটাগুলোকে আমরা PHP তে রিসিভ করব। তারপর এটার আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিব, যেহেতু আমি এটা কোনো লেভেল দিচ্ছি না। সো প্লেস হোল্ডার দিব হচ্ছে ইন্টার ইওর নেম। ওকে, সো তারপর আমরা এখানে কিছু ক্লাস দিয়ে দিব বুটস্ট্র্যাপের। আমি এখানে লিখছি ক্লাস। সো ক্লাস দিব হচ্ছে আমি ফ্রম কন্ট্রোল, যাতে সিম্পল একটা স্টাইল শেপ পেয়ে যায়, ফ্রম কন্ট্রোল, এবং এটা আমি মার্জিন বটম দিব হচ্ছে 2। দ্যাটস ইট। সো আমি এখান থেকে ভিউতে ক্লিক করে টগল ওয়ার্ড আউট করে নিচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো আমি একটা সিম্পল ইনপুট নিয়ে নিলাম, তারপর আমি জাস্ট এটাকে কপি করে একটা পেস্ট করব এবং পরবর্তীতে এখানে লিখবো হচ্ছে ইনপুট টাইপ নাম্বার, আর এটার নেমটা আমি চেঞ্জ করে দিব। এখানে আমি স্টুডেন্টের যে রোলটা আছে সেটা নিব তাদের কাছ থেকে। সো আমি লিখবো std রোল, তারপরে প্লেস হোল্ডার দিব ইন্টার ইওর রোল। ফাইন, এখন তারপর আমি নেক্সট দেখেন এখানে আরেকটা আছে হচ্ছে আপলোড ইমেজ নামক একটা আমি লেভেল নিয়েছি, তারপর নিচে আমি ইনপুট টাইপ ফাইল নিয়েছি। সো আমি এই ইনপুটটাকে আবার কপি পেস্ট করতেছি, কপি পেস্ট করলাম, ঠিক তার উপরে আমি একটা লেভেল নিয়ে নিব। সো লেভেল ফর আমি দিলাম হচ্ছে ফাইল বা ইমেজ, লেভেল ফর ইমেজ দিলাম এবং এখানে আমি লিখে দিলাম হচ্ছে আপলোড ইওর ইমেজ। জাস্ট এটা বেসিক স্টাইলিং, আর কিছুই না। আপনারা সবাই অবশ্যই HTML CSS জানেন আশা করি। সো ইনপুট টাইপ দিব হচ্ছে আমরা কি বলেন তো, ফাইল, যেহেতু আমরা ফাইল আপলোড হবে, এবং এটার নেম দিব হচ্ছে আমি কি দিব, std ইমেজ। আর তারপর এটা প্লেস হোল্ডার দেওয়া যাবে না, প্লেস হোল্ডার জাস্ট উঠিয়ে দিব আমরা এখান থেকে, যেহেতু এটা একটা ইনপুট টাইপ ফাইল। দেখি এখন চলুন আমাদের আউটপুটটা। সো আউটপুটটা দেখার জন্য আমাদের এই ফোল্ডারটাকে রান করতে হবে। আমরা টাইপ করবো হচ্ছে localhost/crud_app। ওকে, সো এখানে নিয়ে আসলো। সো একটা সিম্পল একটা স্টাইল কিন্তু সে পেয়ে গেছে এবং সুন্দর, ঠিক এটার মতোই প্রায় হয়ে গেছে, তাই না? এটার মতোই প্রায় হয়ে গেছে। তো
তো জাস্ট এই লিঙ্কের নিচে একটা দাগ চলে আসছে, সো এটা আমরা সিম্পল একটু স্টাইল দিয়ে ঠিক করে দিতে পারি। সো এটা কিভাবে ঠিক করব, আমরা জাস্ট এই এর ভিতরে একটু ডাইরেক্ট ইনলাইন স্টাইল মারি, তাহলেই হয়ে যাবে। আমি লিখবো হচ্ছে স্টাইল, যেহেতু স্টাইলটা আসলে বেসিক ম্যাটার না এখানে, সো আমরা লিখবো হচ্ছে টেক্সট ডেকোরেশন, কি লিখবো, নান, তাহলেই হয়ে যাবে। ফাইন, অলরাইট। সো এখন আমরা আবার একটু আউটপুটটা দেখি। ফাইন, খুব সুন্দর হয়েছে। সো নেক্সট আমাদেরকে এখানে কি করতে হবে, একটা বাটন অ্যাড করতে হবে। এই যে এখানে অ্যাড ইনফরমেশনের মতো একটা বাটন অ্যাড করতে হবে। সো চলুন এটা অ্যাড করে ফেলি। সো তার জন্য কি করবো, আমরা সিম্পলি এখানে চলে আসবো আবারও, এবং চলে আসার পর এখানে আমরা ইনপুট টাইপ ফাইলের ঠিক নিচে আমরা আরেকটা ইনপুট নিব, এবং আমরা এখানে বলবো হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এবং আমরা এটার ভ্যালু দিব একটা, আমরা ভ্যালু দিব হচ্ছে অ্যাড ইনফরমেশন। তারপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এটা নেম দিব, যেহেতু এটাকে সিলেক্ট করতে হবে। সো অ্যাড ইনফো বাটন নাম দিলাম এটা আমরা। তারপর এটা কিছু স্টাইল দিব, বেসিক স্টাইলিং বুটস্ট্র্যাপের। সো আবারও কিছু ক্লাস দিয়ে দিই বুটস্ট্র্যাপের আমি এখানে। সো আমি দিব হচ্ছে জাস্ট এখানে ফ্রম কন্ট্রোল, তারপর আমি লিখবো হচ্ছে এখানে বিজি কি দেওয়া যায় বলেন তো, এখানে আমি বিজি ওয়ার্নিংই দিই। বিজি ওয়ার্নিং দিলে কালারটা আসলে ফুটে ওঠে, এই যে আর কিছুই না। এখন যদি এখানে এসে আমরা রিফ্রেশ দিই, দেখতে পাবেন যে সিম্পল একটা বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা এক্স্যাক্টলি এটার মতোই আসে। তারপর আমাদেরকে জাস্ট এই নিচের এই টেবিলটা ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের ডাটাগুলো ডিসপ্লে হবে। তো চলুন করে ফেলি। তো সিমিলার ওয়েতে আমি জাস্ট এই ডিপটাকে একটা কপি করি। ফাইন, সো এই ডিপটাকে আমি এখান থেকে জাস্ট ধরে কপি করলাম এবং এটাকে পেস্ট করে দিলাম, এবং ভিতরে যে ফর্মটা আছে সেটাকে আমি এখানে উঠিয়ে দিলাম। ফর্ম বা বাকি যা যা আছে সব উঠিয়ে দিলাম, জাস্ট ডিপটা রাখলাম। তারপর এখানে আমি লিখবো হচ্ছে টেবিল। ফাইন, সো বুটস্ট্র্যাপের টেবিলের আমি দুইটা ক্লাস এখানে বলে দিব, ক্লাস টেবিল রেসপন্সিভ। ফাইন, এখন নেক্সট আমি যে কাজটি করবো, এখানে সিম্পলি টি হেড নিব, টেবিলের হেড নিব, এবং এর ভিতরে আমি লিখবো হচ্ছে একটা টেবিল রো, এবং তার ভিতরে আমি কিছু টেবিল হেডিং দিয়ে দিব। সো টিএইচ এর মাধ্যমে টেবিল হেডিং দিব। একটা ফিল্ডে দেখাবে হচ্ছে স্টুডেন্টের আইডি, তারপর আরেকটা ফিল্ডে দেখাবে হচ্ছে নেম, তারপর আরেকটা ফিল্ডে দেখাবে হচ্ছে তার যে রোলটা আছে সেই রোলটা, তারপর আরেকটা ফিল্ডে দেখাবে হচ্ছে তার ইমেজটা, সেটা আপাতত খালি থাকুক, বা আমি লিখলাম হচ্ছে ইমেজ। তারপর আরেকটা ফিল্ড থাকবে, সেটা আমাদের কিছু অ্যাকশন থাকবে। সো অ্যাকশন আমি লিখে দিলাম এখানে অ্যাকশন। ফাইন, অলরাইট। সো তারপর আমরা টি বডি সেকশন নিয়ে নিই। টি বডির ভিতরে আমরা জাস্ট একটা টেবিল রো নিব, এবং পরবর্তীতে একটা টেবিল রোকে আমরা হুইল লুপের মাধ্যমে ঘোরাবো এবং বিভিন্ন ধরনের স্টুডেন্ট ইনফরমেশন এখানে ডিসপ্লে করব। ওকে, সো একটা টেবিল রো নিলাম, এর ভিতরে কয়টা টেবিল ডাটা হবে, 1 2 3 4 5টা টেবিল ডাটা নেওয়ার জন্য আমি টিডি, তারপর মাল্টিপ্লাই 5 লিখবো, তাহলে আমাদের 5টা টেবিল ডাটা তৈরি হয়ে যাবে। সো ফার্স্টে থাকবে হচ্ছে আইডি, তারপর এটা আমরা চলে যাব, তারপর এটা হবে হচ্ছে নেম, আমি নেম দিলাম আসিফুর, তারপর এটা চলে যাব, তারপর এটা হবে হচ্ছে রোল, আমি দিলাম 102030, তারপর এটা চলে যাব, তারপর এটা হবে হচ্ছে ইমেজ, আপাতত এটা ফাঁকা থাক, তারপর এটা চলে যাব, তারপরে দুইটা অ্যাকশন হবে, আপনারা দেখতে পাবেন এখানে দুইটা অ্যাকশন আছে। যদি আমি এখানে চলে যাই, এখন দেখাচ্ছে না, অ্যাকশন হবে হচ্ছে একটা হবে এডিট এবং ডিলিট। যদি আমি এখানে একটা ডাটা অ্যাড করি তাহলে আপনারা সেটা দেখতে পাবেন। সো আমি এখানে একটা ডাটা অ্যাড করতেছি। ওকে, তাহলে দেখতে পাবেন যে এখানে এডিট এবং ডিলিট নামক দুইটা অ্যাকশন এখানে আছে। সো এই যেটা আমরা বাটন নিব এখানে সিম্পলি। সো এই টিডির ভিতরে জাস্ট আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দুইটা বাটন নিব, বাটন তৈরি করব। ওকে, সো অ্যাঙ্কর ট্যাগ নিলাম একটা, এবং এটার ভিতরে লিখলাম হচ্ছে এডিট, এবং এটার ভিতরে কিছু আমরা ক্লাস দিয়ে দিব। তো ক্লাস দিব হচ্ছে বিটিএন কি দেওয়া যায়, বিটিএন সাকসেস। ওকে, তারপর আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিব, এবং এটাও আমরা এর ভিতরে লিখে দিব হচ্ছে ডিলিট, কি লিখবো, ডিলিট, এবং এটার কিছু ক্লাস দিয়ে আমরা বুটস্ট্র্যাপে তাহলে স্টাইল পেয়ে যাবে। ক্লাস হচ্ছে বিটিএন ওয়ার্নিং। অলরাইট, সো সিম্পল। এখন যদি আমরা এখানে চলে আসি, আমরা আমাদের ডিজাইনে চলে আসি, তাহলে রিফ্রেশ দিয়ে দেখতে পাবো যে সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। অলরাইট, সো নেক্সট আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে ডাটাবেসে আমাদের এই ফর্মগুলো থেকে ডাটাগুলো সেন্ড হবে, রিসিভ হবে, এবং সেগুলো আবার এই নিচের যে টেবিল আছে সেখানে ডিসপ্লে হবে। তো চলুন ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনাকে চলে যেতে হবে localhost/phpMyAdmin। যাওয়ার পর জাস্ট আপনি এখানে এই যে নিউতে ক্লিক করবেন বা এই ডাটাবেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে, যেখানে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে ফ্রুট অ্যাপ নামক একটা ডাটাবেস ক্রিয়েট করব। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম নামটা দিয়ে, তারপর আমাকে টেবিল তৈরি করতে বলবে তারা। সো টেবিলে একটা নাম দিবেন এই ফিল্ডে, এবং আমাদের 4টা কলাম আমরা নিব। একটা কলামে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্টের নাম, একটা কলামে রাখবো হচ্ছে আমরা স্টুডেন্টের রোল, আর একটা কলামে রাখবো হচ্ছে আমরা
স্টুডেন্টের ইমেজ, এবং আরেকটা কলামটা থাকবে হচ্ছে আইডি, যেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে যখন একটা ডাটা আমাদের ডাটাবেসে সাবমিট হবে, সেটা 1 পাবে, আরেকটা হলে 2 পাবে, 3 পাবে, এভাবে অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। সো আমরা এখানে টেবিল তৈরি করবো হচ্ছে স্টুডেন্টস নামে এবং 4টা কলাম তার দিয়ে দিব এবং গোতে ক্লিক করে দিব, তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ফার্স্টের ভ্যালুটা দিব হচ্ছে আমরা আইডি, যেটা ইন্টিজার থাকবে, এবং আমরা সবগুলো ফিল্ডের ভ্যালু 255 দিয়ে দিব। 255 হচ্ছে সর্বোচ্চ লেন্থ, সো আমরা সেটাই দিয়ে দিলাম এখানে। ওকে, জাস্ট ফর ফান পারপস, কোনো সমস্যা নেই, আপনি এখানে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা যে কাজটি করবো, এই আইডিটাকে দিয়ে দিব হচ্ছে অটো ইনক্রিমেন্ট, যাতে একটা ডাটাবেস সাবমিট হলে সে 1 পায়, তারপর আবার আরেকটা ডাটা সাবমিট হলে সে আরেকটা 1 বাড়ায়, এভাবে যেন সে অটোমেটিক ইনক্রিমেন্ট হয়। সো এর জন্য আপনাকে জাস্ট সেই স্ক্রল বার ধরে টান দিতে হবে, টান দিলে এখানে এআই একটা অপশন আছে, এটা টিক চিহ্ন বক্সে টিক চিহ্ন দিয়ে দিলে কি হবে, এটা অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে এবং প্রাইমারি কি ভ্যালু কিন্তু এখানে পেয়ে যাবে। ফাইন, তারপরে ফিল্ডে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তারপরে ফিল্ডে রাখবো হচ্ছে আমরা স্টুডেন্টের নেম। সো এসটিডি নেম নামক একটা ফিল্ড নিলাম আমরা, এখানে এসটিডি রাখলাম হচ্ছে আমরা স্টুডেন্টের শর্ট ফর্ম হিসেবে, তারপর আমরা এখানে জাস্ট আন্ডারস্কোর দিয়ে দুটোকে আলাদা করলাম, তারপর নেম রাখলাম। তারপরে ফিল্ড আমরা রাখবো হচ্ছে সেম ভাবে এসটিডি রোল, সো এখানে স্টুডেন্টের শর্ট ফর্ম হিসেবে কাজ করবে, তারপর আন্ডারস্কোর দিয়ে রুল করলাম, তারপর হচ্ছে আমরা এসটিডি ইমেজ রাখলাম, এখানে স্টুডেন্টের ইমেজটা থাকবে। সো স্টুডেন্ট নেম এটা আমরা দিব হচ্ছে ডাটা টাইপ টেক্সট, তারপর এটা ভ্যালু থাকলো 255, সমস্যা নাই। স্টুডেন্ট রোল এটা ইন্টিজারই থাকবে। স্টুডেন্ট ইমেজ এটা থাকবে হচ্ছে বার্কার, কারণ ইমেজের নামের ভিতরে আপনার নাম্বারও থাকতে পারে, আবার টেক্সটও থাকতে পারে, তাই বার্কার দিবেন। তারপর জাস্ট আপনারা কি করবেন, সেভে ক্লিক করবেন, তাহলে আপনার কি হবে, একটা সুন্দর ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে এবং সেই ডাটাবেসের ভিতরে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে 4টা ফিল্ড নিয়ে। নেক্সট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ডাটাবেসের সাথে আমাদের কানেকশন তৈরি করতে হবে। সো কানেকশন তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে, এবং এখানে চলে যাওয়ার পর function.php তে চলে যাব। function.php তে চলে যাওয়ার পর আমরা এখানে পিএইচপি শুরু করব, এবং এখানে পিএইচপি শেষ না করলেও হবে, যেহেতু আমরা এপিতে শুধুমাত্র পিএইচপি লিখবো। সো আমরা গত পর্বে যে ওপি কনসেপ্টটা শিখেছিলাম, সিম্পল ওপি কনসেপ্ট ক্লাস শিখেছিলাম, তারপর আমরা প্রপার্টিজ সম্পর্কে জেনেছিলাম, তারপরে মেথড সম্পর্কে জেনেছিলাম। সো ওইগুলো ইউজ করে আজকে আমরা এখানে কাজ করব। ওকে, সো তার জন্য আপনার আগের ভিডিওগুলো দেখা মাস্ট। সো আমি যে কাজটি করবো, এখানে একটা সিম্পল ক্লাস তৈরি করবো। আমি লিখলাম হচ্ছে ক্লাস, তারপর ক্লাসের একটা নেম দিতে হবে, আমি নাম দিলাম হচ্ছে কোড অ্যাপ। ফাইন, ক্লাসটা ক্রিয়েট হয়ে গেল। সব থেকে এরকম যদি ইরর দেখায়, এরকম যদি লাল হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট এটাকে ক্লোজ করে দিবেন, এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা বাগ। তারপর জাস্ট আপনি এটাকে রি ওপেন করবেন, তাহলে এই ইররটা চলে যাবে। ফাইন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা সিম্পল একটা প্রপার্টিস কল করে দিব, প্রাইভেট প্রপার্টিস। আমি লিখবো হচ্ছে প্রাইভেট, আর সেটার নাম দিব হচ্ছে কন। এই কনটা কি করবে, বেসিক্যালি আমাদের কানেকশনটা হোল্ড করবে হচ্ছে এই কন নামক যে আমরা এখানে প্রপার্টিস তৈরি করলাম সেটা। অলরাইট, সো নেক্সট আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করব, এবং সেই কনস্ট্রাক্টর ফাংশনের সাহায্যে আমরা এই কন নামক যে প্রপার্টিস ক্রিয়েট করলাম তার ভিতরে আমাদের ডাটাবেসের কানেকশনটা রেখে দিব। সো আমি লিখবো পাবলিক, তারপর লিখবো ফাংশন, তারপর লিখবো হচ্ছে কনস্ট্রাক্ট, তাই না? এইভাবে কনস্ট্রাক্টর ফাংশন আমাদের তৈরি করতে হয়, সেটা আমরা সবাই জানি, কারণ আমরা এটা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। অলরাইট, সো নেক্সট ডে আমাদের ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে 4টা ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন লাগবে আমি এখানে কমেন্ট আউট করে বলে দিচ্ছি। আমাদের লাগবে হচ্ছে ডাটাবেসের যে হোস্টটা সেটা লাগবে, তারপরে আমাদের লাগবে হচ্ছে ডাটাবেসের যে কি আছে ইউজারটা আছে, সেই ডাটাবেসের ইউজার ইনফরমেশন লাগবে আমাদের। তারপরে আমাদের লাগবে হচ্ছে ডাটাবেসের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা লাগবে আমাদের ইউজারের জন্য যে পাসওয়ার্ডটা সেটা। তারপর আমাদের লাগবে হচ্ছে যে ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে চাই সেই ডাটাবেসের আমাদের নেম লাগবে, ডাটাবেস নেম। তো এই 4টা যখন আমাদের কাছে থাকবে, ডাটাবেস হোস্ট, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম, এই 4টা ইনফরমেশন যখন আমাদের কাছে থাকবে তখন আমরা ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে পারবো। সো চলুন এই 4টা ইনফরমেশন আমরা 4টা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই। আমরা ডিবি হোস্ট নামক একটা কি করব, ডিবি হোস্ট নামক একটা ভেরিয়েবল তৈরি করব, এবং যার ভিতরে আমাদের ডাটাবেসের হোস্টের ইনফরমেশন রেখে দিব। যারা আমরা জ্যাম্প ইউজ করতেছি তাদের সবার হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট, শুধুমাত্র জ্যাম্প না, যারা আমরা লোকালি এখন কাজ করতেছি তাদের সবার হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। ওকে, তারপর নেক্সটে আমাদের আসে ডিবি ইউজার বা ডাটাবেসের ইউজার। সো ডাটাবেসের ইউজার নামটা কি, যারা আমরা জ্যাম্প ইউজ করতেছি তাদের সবার ডিফল্ট ডাটাবেসের ইউজার নেম হচ্ছে রুট, ROOT। আমি আবার বলছি, যারা আমরা জ্যাম্প ইউজ করছি তাদের সবার ডিফল্ট ডাটাবেসের ইউজার নেম হচ্ছে রুট। তারপর আপনাকে লাগবে হচ্ছে ডাটাবেসের ইউজারের যে পাসওয়ার্ড আছে সেটা। সো আমি ডাটাবেস ইউজারের পাসওয়ার্ড রাখবো হচ্ছে ডিবি পাস নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেটার ভিতরে, এবং আমরা যারা জ্যাম্প ইউজ করছি আবারও তাদের ডাটাবেসের পাসওয়ার্ডটা হচ্ছে এমটি স্ট্রিং। ওকে, তারপর আমাদের লাগবে হচ্ছে ডাটাবেসের নেম, যে ডাটাবেসটা আমরা একটু ক্রিয়েট করলাম সেটার আমাদের নেম লাগবে। সো আমি ডিবি নেমের ভিতরে কি করব, ডাটাবেসের নেমটা রেখে দেব।
সো আমাদের ডাটাবেজের নেমটা আমরা কি দিয়েছি চলুন একটু দেখে নেওয়া যাক। সো আমরা দিয়েছি হচ্ছে ক্রুড অ্যাপ। সো ক্রুড অ্যাপ হচ্ছে আমাদের ডাটাবেজের নেম, সেখানে আমরা কোটেশনের ভিতরে লিখে দেবো হচ্ছে ক্রুড অ্যাপ। তো এই তো হলো আমাদের ডাটাবেজের ইনফরমেশন। আমি আবার বলছি, যারা আমরা লোকালি কাজ করছি তাদের সবার হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। তারপর আমাদের যারা জ্যাম্প ইউজ করতেছি তাদের সবার ইউজার নেম হচ্ছে রুট, তারপর সবার পাসওয়ার্ড হচ্ছে এমটি স্ট্রিং, ওকে। আর তারপর ডাটাবেস আমরা যে নামে ক্রিয়েট করলাম সেই নামটা এখানে দিবেন। অলরাইট, সো নেক্সট আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে বাইরে যে আমরা প্রপার্টিস তৈরি করলাম কন নামে, এই প্রপার্টিসটাকে আমরা কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে অ্যাক্সেস করব এবং পরবর্তীতে এই কন নামক যে প্রপার্টিস তৈরি করেছি সেটার ভিতরে আমরা ডাটাবেসের কানেকশন তৈরি করব। সো চলুন করে ফেলা যাক। সো আমরা কি করবো, এখানে লিখবো, এখানে সিম্পলি লিখবো দিস, তারপর গেটার এরো কন। এভাবে আমরা বাইরের কোনো প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারি দিস কিওয়ার্ডের মাধ্যমে, ওকে। তারপর আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখবো হচ্ছে MySQLi কানেক্ট। এই MySQLi কানেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে পারি। এই MySQLi কানেক্ট 4টা ভ্যালু আপনার কাছ থেকে নেবে। একটা হচ্ছে ডিবি হোস্ট, মানে ডাটাবেসের যে হোস্ট সেটা ইনফরমেশন সে নিবে, ডিবি ইউজার ডাটাবেসের ইউজার ইনফরমেশন নিবে, ডিবি পাস ডাটাবেসের পাসওয়ার্ড ইনফরমেশন সে নিবে এবং ডিবি নেম ডাটাবেসের নাম সে নিবে। সো আমাদের সবগুলো আছে হচ্ছে এই 4টা ভেরিয়েবলের ভিতরে। সো আমরা এগুলোকে জাস্ট এখানে লিখে দিব। আমরা লিখবো হচ্ছে ডিবি হোস্ট, ওকে, তারপর হচ্ছে ডিবি ইউজার, ওকে, তারপর হচ্ছে ডিবি পাস, তারপর হচ্ছে আমাদের ডিবি নেম। সো এই কারণে আপনারা এখানে ভেরিয়েবল তৈরি করে নেবেন, কারণ ভেরিয়েবল তৈরি করে নিলে পরবর্তীতে যদি আপনারা চান এটাকে আবার আরেক জায়গায় ইউজ করবেন তখন জাস্ট এই ভ্যালুগুলোকে চেঞ্জ করলেই হবে, ওকে। সো এটা করলে কি হবে, আমাদের ডাটাবেসের সাথে সিম্পলি কানেকশন তৈরি হয়ে যাবে এই ফাংশন.php পেজের সাথে। পরবর্তীতে এই ফাংশন.php পেজকে যেখানে আমরা ইনক্লুড করব সেখানে আমাদের ডাটাবেসের কানেকশনটা পেয়ে যাবে, ওকে। নেক্সট আমরা যে কাজটি করব, সিম্পলি আমরা এখানে বলবো হচ্ছে ইফ নট। দেখেন আমরা ফার্স্ট টাইম নট ইউজ করতেছি। নট মানে কি, যদি না হয়, তাই না। ইফ নট দিস কন, মানে আমরা বলছি যদি কানেকশন না পাও তখন তুমি কি করো, তখন তুমি এই কন্ডিশনের ভিতরে প্রবেশ করো এবং তুমি এই আমাদের যে এখানে যে আমরা কানেকশনটা সেন্ড করেছি এটাকে ডাই করে দাও এবং ডাই করে দিয়ে তুমি একটা মেসেজ দাও আমাদেরকে যে ডাটাবেস কানেকশন এরর। তুমি এই মেসেজটা আমাদেরকে দিয়ে দাও। এখন আমরা কি করব, ফার্স্টে আমরা এই ফাংশন.php পেজটাকে আমাদের লিঙ্ক করবো হচ্ছে আমাদের index.php পেজের সাথে, বা এই ফাংশন.php পেজটাকে আমরা কানেক্ট করবো হচ্ছে index.php পেজের সাথে। কিভাবে করব, আপনারা সবাই চলে যাবেন index.php পেজের ঠিক উপরে কোনো একটা PHP পেজকে আরেকটা PHP পেজে যদি আপনি লিঙ্ক করতে চান তার জন্য ফার্স্ট থেকে PHP শুরু করতে হবে সেই পেজে এবং PHP শেষ করতে হবে। তারপর আপনাকে হেল্প নিতে হবে হচ্ছে ইনক্লুড নামক যে আমাদের মেথডটা রয়েছে সেটার ইনক্লুড মেথডে একটা ভ্যালু নেবে, সেটা হচ্ছে কোন ফাইলটাকে আপনি লিঙ্ক করতে চান সেটার নাম। সো আমি লিঙ্ক করতে চাই হচ্ছে ফাংশন.php পেজটাকে, দেখবো আমি ফাংশন.php, তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে এখানে। এখন সিম্পলি আমি যে কাজটি করবো, আমি চেক করবো আমার কানেকশন পেয়েছি কিনা। তার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আমি এখানে যে ক্লাসটা তৈরি করেছি ক্রুড অ্যাপ নামে যে আমি ক্লাসটা তৈরি করেছি এখানে সিম্পল। সো এই ক্রুড অ্যাপটার এখানে একটা আমি অবজেক্ট ক্রিয়েট করবো। সো আমি লিখবো হচ্ছে ওবিজে, আমরা সবাই অবজেক্ট ক্রিয়েট করা দেখেছি আগে, ওবিজে ক্রুড অ্যাডমিন। সো আমি এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ ক্রুড অ্যাডমিন, ক্রুড অ্যাপ, তাই না। সো আমি ওবিজে ক্রুড অ্যাডমিন নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং যার ভিতরে আমি ক্রুড অ্যাপের একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখে দিলাম। এখন যদি সব ঠিক থাকে, আমার যদি কানেকশন ঠিক থাকে, তাহলে আমি যদি এখন আমাদের এই index.php পেজটা এটা রিফ্রেশ দিই, কোনো ইরর ডিসপ্লে করবে না। দেখেন কোনো ইরর আছে, কোনো ইরর নাই। যদি কোনো কানেকশনে কোথাও ভুল থাকে, যেমন ধরুন আমি এখানে গেলাম এবং আমি আমার ডাটাবেসের যে ইউজার নেমটা আছে সেটা একটু চেঞ্জ করে দিলাম এরকম ভাবে, এখন যদি এখানে এসে আমি রিফ্রেশ দিই দেখবে আমার এখানে এটা ইরর দিবে যে ডাটাবেস কানেকশন ইরর, দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা চেক করতে পারি আমাদের ডাটাবেসের কানেকশনটা ঠিক আছে কিনা। অলরাইট, তো আমি আবার ঠিক করে দিলাম। এখন যদি আবার রিফ্রেশ দিই দেখতে পাবেন যে কোনো ইরর নাই। সো নেক্সট আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি আমার এই ফর্মটা যখন সাবমিট করা হবে এই ফর্মের ইনফরমেশনগুলো নিয়ে আমার ডাটাবেসে এন্ট্রি করব। সো কিভাবে করব, যখন কেউ এই ফর্মে থাকা অ্যাড ইনফরমেশন বাটনে ক্লিক করবে তখন সব ইনফরমেশনগুলোকে নিয়ে আমি ডাটাবেসে সেন্ড করে দেবো। সো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে যখন কেউ অ্যাড ইনফরমেশন বাটনে ক্লিক করবে তখন এই ফিল্ডগুলোর এই ফিল্ডগুলোর ডাটাগুলোকে আমাকে রিসিভ করতে হবে। সো কিভাবে রিসিভ করব সেটা আমরা অলরেডি আগেও দেখেছি, এখন আবার দেখবো, ওকে। সো আমি চলে যাবো হচ্ছে আমার index.php পেজে, এখানে আমাদের ফর্মটা রয়েছে এবং আমরা যে এখানে ইনপুট টাইপ সাবমিট দিয়েছি সেই বাটনটার আমরা একটা নেম দিয়েছি, দেখেন অ্যাড ইনফো। আমরা এখানে সিম্পল একটা কন্ডিশন লিখবো, এখানে সিম্পল একটা কন্ডিশন আমরা লিখবো ইফ সেট, তারপর আমরা লিখবো হচ্ছে
$_post, যেহেতু আমাদের ফর্মটা পোস্ট মেথডের মাধ্যমে সাবমিট হচ্ছে। ইফ ইসেট পোস্ট, তারপরে আমাদের বাটনটার নাম ইফ ইসেট পোস্ট অ্যাড ইনফো। এটা আমরা অনেকবার এক্সপ্লেইন করেছি, তাই আমি আর বারবার এক্সপ্লেইন করতেছি না। তো আমরা বললাম যে যদি বাটনে কেউ ক্লিক করে তাহলে তুমি এই কন্ডিশনের ভিতরে প্রবেশ করো। কন্ডিশনের ভিতরে প্রবেশ করার পর তুমি কি করবা, তোমার এই ফর্মে যত ইনফরমেশন গুলো আছে সেগুলো তুমি রিসিভ করবা, এবং সেগুলো রিসিভ করে আমরা function.pc পেজে একটা নতুন ফাংশন ক্রিয়েট করবো, সেই ফাংশনের মধ্যে তুমি সেন্ড করে দিবা। সো আমরা নতুন একটা ফাংশন ক্রিয়েট করবো এই function.pc পেজে। আমরা লিখবো পাবলিক, দেখেন ঠিক এই যে কনস্ট্রাক্টর ফাংশনটা যেখানে শেষ হয়েছে তার নিচে লিখবেন। ওকে, সো আপনি লিখবেন পাবলিক ফাংশন অ্যাড ডাটা। তো আমি অ্যাড ডাটা নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এটা ডাটা নামক একটা প্যারামিটার রিসিভ করবে বা একটা আর্গুমেন্ট রিসিভ করবে। সো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, যখন কেউ একজন আমার এই অ্যাড ইনফো বাটনে ক্লিক করবে তখন আমার কাছে পোস্ট মেথডের মাধ্যমে যত ইনফরমেশন আসবে সমস্তটাই আমরা কি করব, এই function.pc পেজে থাকা অ্যাড ডাটা নামক যে ফাংশনটা আছে সেটার মধ্যে আমরা সেন্ড করে দেবো। সো কিভাবে সেন্ড করে দেবো, অলরেডি আমরা function.pc পেজটাকে আমাদের ইন্ডেক্স.pc পেজের সাথে এখানে কিন্তু ইনক্লুড করে লিঙ্ক করে দিয়েছি। সো লিঙ্ক করার পর আমরা কি করেছি, অবজেক্ট ক্রুড অ্যাডমিনের মাধ্যমে আমরা এই function.pc পেজে থাকা আমাদের ক্রুড অ্যাপ যে ক্লাসটা আছে, যে ক্লাসের ভিতরে আমাদের ফাংশনটা আছে, সেই ক্লাসটার একটা অবজেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করেছি। তারপর আমরা জাস্ট কি করব, ওই অবজেক্টটা ইউজ করেই আমরা কি করব, আমাদের ওই function.pc পেজে থাকা অ্যাড ডাটা নামক যে ফাংশনটা আছে সেটাকে অ্যাক্সেস করব, এবং অ্যাক্সেস করে ওই অ্যাড ডাটা ফাংশনের ভিতরে আমরা আমাদের পোস্ট মেথডের মাধ্যমে যত ইনফরমেশন আছে সেগুলোকে কি করব, সেন্ড করে দেব। তাহলে এখন কি হবে, সিম্পলি যে কাজটা হবে, যখনই কেউ একজন এই ফর্মটার মধ্যে ইনফরমেশন দিয়ে অ্যাড ইনফরমেশন বাটনে ক্লিক করবে তখন তার সমস্ত ইনফরমেশন আমাদের function.pc পেজে চলে যাবে, এবং সেখানে চলে গিয়ে অ্যাড ডাটা ফাংশনের ভিতরে চলে যাবে, এবং এই ডাটা নামক যে আমরা এখানে আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করে দিয়েছি সেটার ভিতরে স্টোর থাকবে। এখন এই ডাটার সাহায্যে আমরা চাইলে এখানে সেই ডাটাগুলোকে রিসিভ করে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারবো। যেমন ধরুন আমরা রিসিভ করবো হচ্ছে std নেম, মানে স্টুডেন্টের যে নেমটা আছে সেটা আমরা এখানে রিসিভ করব। তো সেটা আসবে হচ্ছে আমাদের ডাটা নামক ফিল্ড থেকে, সরি এই ডাটা নামক আর্গুমেন্টের মধ্যে সেটা অলরেডি আছে, তাই না? সো এটা কোন ফিল্ড থেকে আসবে সেটা আমাদেরকে এখানে তৃতীয় বন্ধনী ইউজ করে বলে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সো দেখেন আমাদের স্টুডেন্টের নামটা আসতেছে হচ্ছে এখানে কোন ফিল্ড থেকে, std নেম ফিল্ড থেকে। সো আমরা এখানে জাস্ট বলে দিব হচ্ছে std নেম। তাহলে কি হলো, তাহলে যখন কেউ এই ফর্মটা ফিল আপ করে এই অ্যাড ইনফো বাটনে ক্লিক করবে তখন তার ইনফরমেশন নিয়ে চলে যাবে হচ্ছে function.pc পেজে অ্যাড ডাটা ফাংশনে, যেখানে ডাটা নামক যে আর্গুমেন্টটা রয়েছে সেটা ওই ইনফরমেশনগুলোকে রিসিভ করে। তারপর জাস্ট আমরা কি করেছি, সেই ডাটা নামক আর্গুমেন্ট ইউজ করে আমরা ওই ইনফরমেশনগুলোকে একটা একটা করে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি। যেমন স্টুডেন্টের নেমটা আমরা পাই std নেম নামক যে ফিল্ড আছে সেই ফিল্ড থেকে, তাই আমরা এখানে std নেমটাকে এখানে লিখে দিয়েছি, এবং std নেম নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেখানে আমরা এটাকে রেখে দিয়েছি। সো আমরা তারপরে পাই হচ্ছে std রোল। আপনারা যদি না বোঝেন কোনো সমস্যা নাই, যেহেতু এটা ফার্স্ট টাইম, আপনারা একবার জায়গায় দুইবার দেখবেন, তিনবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে বুঝে যাবেন। সো std রোলটা আসে আবার কোথায়, ডাটা নামক এই আর্গুমেন্টের ভিতরে রয়েছে সেটা, এবং কোন ফিল্ড থেকে আসে, এখানে দেখেন std রোল নামক যে ফিল্ডটা আমাদের রয়েছে সেখান থেকে এটা আসে। তো আমরা এখানে লিখে দেবো std রোল। নেক্সটে আমরা আরেকটা জিনিস পাই ফর্ম থেকে, সেটা হচ্ছে ইমেজটা, স্টুডেন্টের যে ইমেজটা সেটা। সো আমরা std ইমেজ নামক একটা ফিল্ড তৈরি করি এবং সেটার ভিতরে ইমেজটাকে রেখে দিই, বা ভেরিয়েবল তৈরি করি সেটার ভিতরে রেখে দিই। এখন এই ডাটার ভিতরে তো পাস হচ্ছে শুধুমাত্র পোস্ট মেথডের মাধ্যমে যে ডাটাগুলো আসছে সেগুলো। এখন আমরা সবাই জানি যে ইমেজের ইনফরমেশনগুলো পোস্ট মেথডের মাধ্যমে পাস হয় না, সেটা পাস হয় কার মাধ্যমে, ফাইলসের মাধ্যমে। ফাইলস সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু সেগুলো পাস হয়। সো ফাইলসের ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে হচ্ছে কোন ফিল্ড থেকে সেটা আসছে। সেটা আসছে হচ্ছে স্টুডেন্ট ইমেজ, এই দেখেন std ইমেজ নামক যে ফিল্ডটা আছে এখানে, এই যে সেটা থেকে আসছে, তাই না? সেটা লিখে দেওয়ার পর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে নেম নামক যে ফিল্ডটা আছে বা কিটা আছে সেটার ভিতরে থাকে হচ্ছে ইমেজের যে নামটা সেটা। সো এটা যদি আপনারা এখন না বুঝেন, সেটা হচ্ছে সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ নিয়ে যে ভিডিওটা আছে বা ফর্ম নিয়ে যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে, সেটা দেখলে আপনি এটা বুঝে যাবেন। ওকে, এখন আমি আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। দেখেন আমরা এই ফর্মের মাধ্যমে ইমেজ একটা আপলোড দিচ্ছি, তাই না? এখন এই ইমেজটা কি ডাটাবেজে যাবে, ডাটাবেজে কি স্টোর হবে? অ্যাকচুয়ালি না। যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ইমেজই বা যে কোনো ফাইল এখানে যে আপলোড দিব সেই ফাইলের যে নামটা আছে সেই নামটা ডাটাবেজে গিয়ে স্টোর হবে, আর ওই ইমেজ বা ফাইলটাকে আমাদের একটা ফোল্ডারে মুভ করে নিতে হবে যখন এই ফর্মটা সাবমিট হবে। তো তার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে একটা নতুন ফোল্ডার এখানে আমরা ক্রিয়েট করব, যে ফোল্ডারটার নাম দেবো হচ্ছে আপলোড।
ওকে, UPLOAD বা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো যখন আমাদের ফর্মটা সাবমিট হবে তখন এই আপলোড ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটাকে মুভ করে নেব এবং পরবর্তীতে সেখান থেকে সেটা ডিসপ্লে করব। সো আমি আবারও বলছি, ডাটাবেজে কখনো ইমেজ আপলোড হয় না, যে কাজটা হয় সেটা হচ্ছে ইমেজের ইনফরমেশন আপলোড হয় এবং পরবর্তীতে আমরা ওই ইনফরমেশন ইউজ করে যে ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা স্টোর থাকে সেখান থেকে ডিসপ্লে করি। দ্যাটস ইট। এখন ইমেজটাকে যদি আমরা এই আপলোড ফোল্ডারে মুভ করতে চাই, যখন এই ফর্মটা সাবমিট করা হলো তখন আমাদেরকে একটা স্পেশাল জিনিস দরকার হবে, সেটা হচ্ছে এই ইমেজটাকে বা ফাইলটাকে যখন আপলোড দেওয়া হয় তখন ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে ওই ইমেজ বা ফাইলের একটা টেম্পোরারি নাম আমরা পাই। সেটা আমরা সবাই জানি, তাই না? যেহেতু আমরা অলরেডি এই বিষয়ে একটা ভিডিও করেছি। সো ওই টেম্পোরারি নেমটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। সো টেম্পোরারি নেমটাকে চলুন আমরা এখানে TMP নেম নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেখানে রেখে দিই। সো আমরা টেম্পোরারি নামটা কোথা থেকে পাই? ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে যে ফিল্ড থেকে ইমেজটা আপলোড হচ্ছে সেই ফিল্ড থেকে, আর টেম্পোরারি নামটা থাকে হচ্ছে TMP নেমের ভিতরে, তাই না? সিম্পল। এখন যে কাজটি করতে হবে হচ্ছে সিম্পলি আমাদেরকে এই ইনফরমেশনগুলো ডাটাবেজে সেন্ড করতে হবে। ওকে, এই ইনফরমেশনগুলো ডাটাবেজে সেন্ড করতে হবে। সো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট একটা কোয়েরি লিখবো। সো আমরা কোয়েরি লিখবো। আমরা অলরেডি 4টা কোয়েরির সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে ডিলিট, তাই না? সো এখানে আমরা ডাটাবেজে ইনফরমেশনগুলোকে সেন্ড করার জন্য ইনসার্ট কোয়েরি ইউজ করব। সো সেই কোয়েরিটা এখন আমরা এখানে লিখবো। সো কোয়েরিটাকে আমরা কোয়েরি নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। কেন রাখবো একটু পর আমি বলতেছি। এবং কোয়েরি নামক একটা ভেরিয়েবল তৈরি করার পর জাস্ট আমরা এখানে কোয়েরিটা শুরু করব হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এবং শেষ করতে হবে হচ্ছে সেমিকোলন দিয়ে, এবং এই মাঝখানে কোয়েরিটা লিখতে হবে। সো আমরা ইনসার্ট করার জন্য লিখি হচ্ছে ইনসার্ট ইনটু, তারপর আমরা যে টেবিলে ইনসার্ট করবো সেই টেবিলের নামটা। সো আমাদের টেবিলের নামটা অলরেডি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু স্টুডেন্ট। সো স্টুডেন্ট নামক যে টেবিলটা আছে সেটার ভিতরে আমরা স্টুডেন্টের ইনফরমেশনটা করবো, ইনসার্ট করবো। সো ইনসার্ট ইনটু স্টুডেন্ট দেওয়ার পর আমাদেরকে এখানে প্রথম বন্ধনী ইউজ করে বলে দিতে হবে যে স্টুডেন্ট টেবিলের ভিতরে কোন কোন ফিল্ডে আমরা ডাটা ইনসার্ট করতে চাই। সো এখানে আইডিটা তো ইনক্রিমেন্ট হবে, এটার ভিতরে আমরা কিছু করবো না। সো এসটিডি নেমের ভিতরে আমরা স্টুডেন্টের নেমটা ইনসার্ট করতে চাই, তো আমরা এটা নিয়ে নিব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এসটিডি রোল আছে, সেটার ভিতরে আমাদের স্টুডেন্টের রোলটা আমরা ইনসার্ট করবো। তারপর আমরা এখানে একটু করি, আমি একটু ওয়ার্ড করে নিই, এটা আপনার দেখতে সুবিধা হবে তাহলে। তারপর আমরা দেখেন এখানে আছে হচ্ছে এসটিডি ইমেজ। সো এটার ভিতরে আমরা একটা ইনসার্ট করবো, সেটা আমরা এখানে কপি করে নিলাম। সো এইভাবে দেওয়ার পর নেক্সট আমাদের কি করতে হবে, কমা করে দেওয়ার পর নেক্সট আমাদেরকে বলতে হবে হচ্ছে ভ্যালুগুলো, মানে এই ফিল্ডে কোন কোন ভ্যালু ইনসার্ট হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে, সেটাও প্রথম বন্ধনীর ভিতরে বলে দিতে হবে। সো দেখেন এসটিডি নেম, এই ফিল্ডে স্টুডেন্টের নেমটা ইনসার্ট হবে, সেটা আমাদের অলরেডি কোথায় আছে? এই যে এসটিডি নেম নামক আমরা এখানে ভেরিয়েবল তৈরি করেছি, দেখেন এখানে যে ভেরিয়েবল তৈরি করেছি সেটার ভিতরে আছে, তাই না? আর যেহেতু এটা একটা টেক্সট, তাই এটাকে আমাদের কোটেশনের ভিতরে দিয়ে কি করতে হবে, আমাদের ডাটাবেজে ইনসার্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ডাটাবেজে সেটা ইনসার্ট হবে না। তারপর আমরা পাই হচ্ছে এসটিডি রোল। এই রোলটা কোথায় আছে? আমাদের এসটিডি রোল নামক যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে আছে। সেটাকে আমরা এখানে কপি পেস্ট করে দিব, যেহেতু এটা একটা ইন্টিজার তাই এটাকে কোনো কোটেশনের ভিতরে দিতে হবে না। এই বিষয়ে আমি অলরেডি একবার কথা বলেছি, তাই আমি আর নতুন করে বলতেছি না। তারপর হচ্ছে এসটিডি ইমেজ। সো এসটিডি ইমেজ ফিল্ডে আমরা কি করব, ইমেজের যে নামটা আছে সেটাকে স্টোর করব। সো ইমেজের নামটা আমরা পাই যে এখান থেকে এসটিডি ইমেজ নামক ফিল্ডে আমরা অলরেডি ইমেজের নামটা আমরা রেখে দিয়েছি ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে নিয়ে। সো এটা একটা ভার্কার, তাই এটাকে কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। তো সিম্পল একটা কোয়েরি আমরা লিখলাম যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমি স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করো কোন কোন ফিল্ডে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট ইমেজ নামক ফিল্ডে ইনসার্ট করো এই ভ্যালু। সো এই কোয়েরি লেখার পর এই কোয়েরিটাকে আমাদের এই ফাইল থেকে ডাটাবেজে সেন্ড করতে হবে। সো কিভাবে সেন্ড করব, আপনি লিখবেন হচ্ছে সিম্পলি ইফ, তারপর লিখবেন হচ্ছে মাই এসকিউএলআই কোয়েরি, QUERY, মাই এসকিউএলআই কোয়েরি। বেসিক্যালি যখন আমরা PHP কোনো ফাইল থেকে ডাটাবেজে কোনো কোয়েরি সেন্ড করতে চাই তখন আমাদেরকে এই মাই এসকিউএলআই কোয়েরির হেল্প নিতে হয়, যেটা দুইটা ভ্যালু নেবে। একটা হচ্ছে কানেকশনটা আমাদের রয়েছে হচ্ছে দিস কনের ভিতরে, তাই না, দিস কন, এবং আরেকটা নেওয়া হচ্ছে সে কোয়েরি। সো কানেকশনটা বলে দেওয়া হচ্ছে কোন ডাটাবেজে তাকে যেতে হবে, এবং কোয়েরিটা বলে দেওয়া হচ্ছে ডাটাবেজে গিয়ে তাকে কি কাজ করতে হবে, কারণ কোয়েরিটার মধ্যে অলরেডি আমরা রেখে দিয়েছি যে কি কাজ সে করবে, তাই না? তারপর আমরা এটা শুরু করবো। তো আমরা বললাম যে যদি কানেকশন এবং কোয়েরিটা ঠিক থাকে তাহলে কন্ডিশনের ভিতরে প্রবেশ করো এবং তুমি আমাদেরকে একটা মেসেজ রিটার্ন করো। কি মেসেজ? যে ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি। ওকে, সেই মেসেজটা তুমি কি করো, রিটার্ন করো। এখন নেক্সটে
আমরা যদি চাই যে আমাদের এই ইনফরমেশনগুলো ডাটাবেজে অ্যাড হয়ে গেলে এখানে ইনফরমেশন দিয়ে যদি আমরা অ্যাড ইনফরমেশন দিয়ে ক্লিক করি এবং তার সাথে সাথে আমরা যদি চাই যে এই যে মেসেজটা আমাদেরকে রিটার্ন করো, তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডাস্ট্রি পেজে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এই যে এখানে যে আমরা অ্যাড ডাটা নামক যে ফাংশনটাকে এখানে আমরা অবজেক্ট এর সাহায্যে অ্যাক্সেস করেছি, সেই পুরোটাকে কি করতে হবে, একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে হবে। আমরা ধরেন এখানে রিটার্ন মেসেজ নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেখানে এটাকে রেখে দিলাম। এখন এই রিটার্ন মেসেজটা কি করবে, বেসিক্যালি যখন ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে, ডাটাবেসে সাবমিট হয়ে যাবে, তখন এই যে এখানে রিটার্ন যে হচ্ছে ইনফরমেশন এটি সাকসেসফুলি, এই মেসেজটাকে রিসিভ করবে। এবং এখন চাইলে আমরা এই রিটার্ন মেসেজের মাধ্যমে ওই মেসেজটাকে যে কোনো জায়গায় কি করতে পারি, প্রিন্ট করতে পারি। সো আমরা এখানে প্রিন্ট করে দিব হচ্ছে আমরা ঠিক ফর্মের ঠিক নিচে। সো আমরা এখানে পিএইচপি শুরু করব, সিম্পলি আপনার পিএইচপি শুরু করবেন এভাবে, তারপর পিএইচপিটাকে শেষ করে দিবেন এবং এখানে লিখবেন হচ্ছে কি লিখবেন বলেন তো, একবার ইফ ইজ সেট কি রিটার্ন মেসেজ, যদি রিটার্ন মেসেজ কোনো কিছু সেট থাকে বা রিটার্ন মেসেজের ভিতরে কোনো কিছু ভ্যালু রিসিভ হয়, তাহলে তুমি কি করো, তাহলে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে ইকো করবা হচ্ছে আমাদের রিটার্ন মেসেজের ভিতরে যা আছে তাকে। ফাইন, এখন যদি আমরা সবকিছু সেভ করে আমরা এখানে চলে যাই, এখানে একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে একটা ডাটা ইনসার্ট করার চেষ্টা করি। দেখেন অলরেডি যদি আমরা এখন ব্রাউজারটা রিফ্রেশ দেখতে পাবো যে এখানে কোনো ডাটা নেই, আমাদের স্টুডেন্ট নামক যে টেবিল আছে সেটা দেয়। এখন যদি আমরা এখানে চলে আসি আবার একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখেন আমরা একটা নেম দিই, তারপরে একটা রোল দিই, যেমন 1 2 3 একটা রোল দিলাম, তারপরে এখানে নো ফাইলে ক্লিক করে একটা ফাইল সিলেক্ট করে দিলাম, চুজ ফাইলে ক্লিক করে ধরেন আমি অ্যাভোকাডোর যে ইমেজটা সেটা সিলেক্ট করে দিলাম, তারপর জাস্ট আমি অ্যাড ইনফরমেশনে ক্লিক করবো। যদি সব ঠিক থাকে তার ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, দেখাচ্ছে ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি। এখন যদি আমি ডাটাবেজে যাই, ব্রাউজে আবার ক্লিক করি, দেখতে পাবো যে আমার ইনফরমেশনটা ডাটাবেজে সিম্পলি অ্যাড হয়ে গেছে। আর এখানে দেখতে পাবেন যে কি হয়েছে, ইমেজটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো ইমেজটাতে অ্যাড হয়ে গেল, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন আমরা কিন্তু ইমেজটাকে কোথাও মুভ করি নাই। যখন আমাদের এই কোয়েরিটা রান হবে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা কি করব, যে ইমেজটা আমরা এখানে আপলোড দিচ্ছি সেই ইমেজটাকে মুভ করে দিব আমাদের আপলোড নামক ফোল্ডারের ভিতরে। আদারওয়াইজ এই যে আমরা ইমেজটাকে আপলোড দিলাম সেটা কিন্তু কোথাও স্টোর হচ্ছে না, সেটা পরবর্তীতে আমরা কোথাও ডিসপ্লে করতে পারবো না। সো তার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা লিখবো ইফ মাইএসকিউএল কোয়েরি কানেকশন কোয়েরি দেওয়ার পর এই কন্ডিশনের ভিতরে ঢুকে আমরা জাস্ট এখানে বলে দিব হচ্ছে মুভ আপলোডেড ফাইল। সো আমরা যে ইমেজটা আপলোড দিলাম সেটাকে আমরা মুভ করে নিব কোথায়, আপলোড নামক ফোল্ডারের ভিতরে। সো মুভ করার জন্য ফার্স্ট আমাদেরকে এখানে বলতে হবে হচ্ছে টিএমপি নেম, মানে ওই ফাইলের যে টেম্পোরারি নেমটা আছে সেটা এখানে কি করতে হবে আমাদেরকে বলে দিতে হবে। সো টিএমপি নেমের ভিতরে ওই ফাইলের টেম্পোরারি নেমটা রয়েছে, তারপর কমা দিয়ে এখানে কোটেশনের ভিতরে আমরা বলে দেবো কোন ফোল্ডারের ভিতরে আমরা আপলোড দিব, আপলোড নামক ফোল্ডারের ভিতরে আপলোড দিব। তারপর আমরা এখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব, স্ল্যাশ চিহ্ন দিয়ে জাস্ট বাইরে কনক্রিনেট করে দিব হচ্ছে যে ফাইলটা আপলোড হচ্ছে সেই ফাইলের নামটা। সো এখানে এসিডি ইমেজের ভিতরে সেই ফাইলের নামটা রয়েছে বা ইমেজের নামটা রয়েছে। তো এইভাবে কি করতে পারি, আমরা ইমেজটাকে মুভ করতে পারি যখন সেটা আপলোড হলো। এখন যদি আমরা আবার যাই এখানে, দেখেন এই যে আমাদের এখানে আপলোড ফোল্ডারটা কিন্তু এখন এমটি আছে, দেখেন এখানে কিন্তু কোনো ফাইল নাই। কিন্তু আবার যদি যাই এখানে গিয়ে যদি একটু রিফ্রেশ দিয়ে আমরা নতুন করে কোনো ফাইল আবার এখানে অ্যাড করি, যেমন ধরো আমি সাকিব নামে একটা ডাটা এখানে অ্যাড করলাম, দিলাম 111। তারপর আমি যদি এখানে সিলেক্টে ক্লিক করে ধরেন আমি এখানে এই যে লাল ইমেজটা আছে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর যদি আমি এখানে অ্যাড ইনফরমেশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে ইনফরমেশন অ্যাড সাকসেসফুলি ডাটাবেজে আসছে, ডাটাবেজে এখানে ইনফরমেশনটা দেখাবে। প্লাস আমরা যদি এখানে এই আপলোড ফোল্ডারের ভিতরে যাই দেখতে পাবো যে P2 নামক যে আমরা যে ইমেজটা আপলোড দিয়েছিলাম সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, ইমেজটাকে ডাটাবেজে তার ইনফরমেশনটাকে অ্যাড করতে পারি, প্লাস সেটাকে মুভ করতে পারি আপলোড বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে। সো এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া যাওয়া দরকার আপনাদেরকে অবশ্যই, সেটা হচ্ছে ডাটাবেজে কোনো ইমেজ যায় না, ইমেজের ইনফরমেশন যায়, আর ইমেজটাকে কোন একটা ফোল্ডারের ভিতরে মুভ করে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেই ফোল্ডারের ভিতরে ইমেজগুলোকে কোয়েরি চালানোর মাধ্যমে ডিসপ্লে করা হয়। ওকে ফাইন, সো এইভাবে ডাটাগুলোকে আমরা অ্যাড করলাম এবং সাথে সাথে আমাদের শেষ হলো হচ্ছে কি বলেন তো, এখানে ক্রিয়েট পার্টটা শেষ হয়ে গেল। সো ক্রিয়েট পার্টটা কিন্তু এখন আমাদের শেষ। নেক্সটে আমরা যে কাজটি করব, রিড করে সেই ডাটাগুলোকে আমরা এখানে ডিসপ্লে করবো, যে নিচে যে টেবিলটা আছে সেটা আমাদের ডিসপ্লে করবো। সো রিড করার জন্য সিম্পল একটা কোয়েরি আমাদেরকে লিখতে হবে। এই যে এই কোয়েরিটা লিখেছি তার ঠিক নিচে আমরা আরেকটা কোয়েরি লিখবো, আমরা লিখবো হচ্ছে পাবলিক ফাংশন ডিসপ্লে ডাটা নামক একটা ফাংশন আমরা তৈরি করে নেবো আগে।
সো ডিসপ্লে ডাটা কি করবে, আমাদের ডাটাবেজে একটা কোয়েরি সেন্ড করবে, যে কোয়েরিটা আমাদেরকে হেল্প করবে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলোকে ডিসপ্লে করতে। সো আমরা কোয়েরি নামে একটা ভেরিয়েবল তৈরি করবো আবারও, এবং যে কোয়েরির ভিতরে আমরা লিখে দিব হচ্ছে সিলেক্ট অল ফ্রম, কোথায় বলেন তো, এই যে আমাদের যে টেবিলটার নাম আছে সেটা, যে টেবিলে আমাদের ডাটাবেজের ইনফরমেশনগুলো রয়েছে স্টুডেন্ট, তারা বলছে স্টুডেন্ট নামক টেবিল থেকে তুমি সব কিছু সিলেক্ট করো। তাহলে কি হবে, সে ডাটাবেজে চলে যাবে এবং ডাটাবেজে গিয়ে স্টুডেন্ট নামক টেবিল থেকে সব কিছু সিলেক্ট করে সেগুলোকে কোয়েরি নামক এই ভেরিয়েবলের ভিতরে রিসিভ করে রাখবে, তাই না? তো এখন আমাদের এই কোয়েরিটাকে ডাটাবেজে সেন্ড করতে হবে। কীভাবে সেন্ড করবো, আমরা আবার লিখবো এইভাবে, ইফ মাই এসকিউএলআই কোয়েরি, যেটা দুইটা ভ্যালু নেবে, একটা হচ্ছে কানেকশনটা হচ্ছে দিস কনের ভিতরে, ওকে। তারপর হচ্ছে আমাদের কোয়েরিটা বলে দিতে হবে কোয়েরি, সো কানেকশনটা যাবে ডাটাবেজে এবং তারপরে কোয়েরিটা চালাবে। তারপর কি হবে, এই মাইএসকিউএল এর কোয়েরির ভিতরে সে কিন্তু আমাদেরকে ডাটাবেজ থেকে সবগুলো ভ্যালু রিটার্ন করবে। সিম্পলি যখন এই কোয়েরিটা ডাটাবেজে রান হবে তখন কি করবে, এই যে স্টুডেন্ট নামক যে টেবিলটা আছে সেটা সমস্ত ইনফরমেশন রিটার্ন হবে। সো রিটার্ন হয়ে ডাটাগুলো কোথায় থাকছে, এই মাইএসকিউএল এর কোয়েরির ভিতরে থাকতেছে। সো এইটাকে যদি আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, যদি আমরা ধরেন একটা রিটার্ন ডাটা নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম, রিটার্ন ডাটা, এবং সেটার ভিতরে যদি এটাকে রেখে দেয়, তাহলে কি হবে, বেসিক্যালি যখন এই কোয়েরিটা সাকসেসফুলি রান হলো এবং ডাটাবেজে কোয়েরিটা সেন্ড হওয়ার পরে সে কি করবে, সব ডাটা রিটার্ন করে এই যে আমাদের রিটার্ন ডাটা নামক যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে রেখে দিবে। আমরা জাস্ট এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই রিটার্ন ডাটাটাকে এখানে রিটার্ন করে দেবো, রিটার্ন ডাটা। সো এখন যে কাজটা করতে হবে, সিম্পলি আমাদেরকে এই ডিসপ্লে ডাটাটাকে অ্যাক্সেস করতে হবে হচ্ছে এই index.php পেজে। কিভাবে অ্যাক্সেস করবো, আমরা জাস্ট সিম্পলি এখানে লিখবো হচ্ছে কি বলেন তো, ওবিজে ক্রুড অ্যাডমিন, কারণ এটার ভিতরেই তো রয়েছে আমাদের ডিসপ্লে ডাটা নামক যে আমাদের ফাংশনটা, সেটা তো আমরা লিখবো ওবিজে ক্রুড অ্যাডমিন। লেখার পর আমরা লিখবো হচ্ছে ডিসপ্লে ডাটা, তার মধ্যে আমরা কি করলাম, আমরা জাস্ট ওই ফাংশনটাকে অ্যাক্সেস করে নিলাম। এখন এটা কি করবে, এটা আমাদেরকে রিটার্ন করতেছে হচ্ছে এই যে রিটার্ন ডাটা, তার ভিতরে আমাদের ডাটাবেজে স্টুডেন্ট টেবিলে সমস্ত ইনফরমেশন রয়েছে এবং সেগুলোকে যদি এখন ডিসপ্লে করতে চাই, সেই জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পুরোটাকে আমাদেরকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে হবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ধরেন স্টুডেন্টস নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম আমি, তার ভিতরে এটাকে রেখে দিলাম। এখন কি হচ্ছে, এই ডিসপ্লে ডাটাটা কি করতেছে, আমাদেরকে রিটার্ন করতেছে হচ্ছে রিটার্ন ডাটা নামক এই ভেরিয়েবলটা, যেটার ভিতরে আমাদের স্টুডেন্ট টেবিলে সমস্ত ইনফরমেশন রয়েছে এবং সেগুলো রিসিভ করতেছে হচ্ছে এই স্টুডেন্টস নামক টেবিলটা বা স্টুডেন্ট নামক ভেরিয়েবলটা। এখন সে কি রিসিভ করতেছে, বেসিক্যালি আমাদের ডাটাবেজে যতগুলো টেবিল ইনফরমেশন আছে, স্টুডেন্ট নামক টেবিলে যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে সে রিসিভ করতেছে। তো সেগুলো যদি আমরা ডিসপ্লে করতে চাই, সেই জন্য আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্টুডেন্টটাকে ফেচ করতে হবে, ফেচ করে সেটাকে ডিসপ্লে করতে হবে। তো কিভাবে করবো চলুন দেখে নেওয়া যাক। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল রয়েছে, আমাদের সিম্পল একটা টেবিল রয়েছে। এই টেবিলে আমরা কি করব, এই টেবিল রোটাকে আমরা একটা লুপের ভিতরে চালিয়ে দিব এবং ডাটাবেজের ইনফরমেশনগুলোকে ফেচ করে বারে বারে এখানে সেই ইনফরমেশনগুলোকে ডিসপ্লে করব। সো চলুন করে ফেলি এবং দেখে নিই কিভাবে করতে হয়। সো সিম্পলি আপনারা টি এর ভিতরে চলে আসবেন এবং টি আর এর ঠিক উপরে আপনারা এখানে পিএইচপি শুরু করবেন এবং পিএইচপিটাকে শেষও করে দেবেন। এখন আপনি লিখবেন এখানে সিম্পলি লিখবেন হুইল লেখার পর আপনি যে কাজটি করবেন, দেখেন এখানে এই স্টুডেন্টসের ভিতরে কি হইতেছে, স্টুডেন্টসের ভিতরে কিন্তু স্টুডেন্ট টেবিলে সমস্ত ইনফরমেশন রয়েছে। সো এগুলোকে যদি আমরা একটা একটা করে ডিসপ্লে করতে চাই, এই জন্য ফার্স্ট আমাদেরকে এই স্টুডেন্টটাকে কি করতে হবে, ফেচ করতে হবে। কারণ স্টুডেন্টের ভিতরে এখন ডাটাবেজের স্টুডেন্ট টেবিলে সমস্ত ইনফরমেশন রিসিভ হচ্ছে, যখন এটাকে আমরা ফেচ করবো তখন ভেঙে ভেঙে একটা একটা করে ইনফরমেশন রিসিভ হবে। সো ফেচ করে আমরা সেটাকে কি করবো, হুইল লুপের ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো। সো আমরা লিখলাম হুইল স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবল আমরা নিলাম, তারপরে ইকুয়াল সাইন দিয়ে লিখলাম হচ্ছে মাই এসকিউএলআই ফেচ অ্যাসোস। এটা কি করবে, আমাদেরকে ফেচ করতে সাহায্য করবে কাকে, আমাদের স্টুডেন্টস নামক যে ভেরিয়েবলটা আছে সেটাকে, যেটার ভিতরে স্টুডেন্ট নামক টেবিলে সমস্ত ইনফরমেশন আছে। এখন যখন এটা ফেচ হয়ে গেল তখন এই স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে কি হলো, এই স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন ওয়ান বাই ওয়ান চলে আসলো। এখন চাইলে আমরা এই লুপটাকে এখানে শুরু করতে পারি, শুরু করে এটাকে এখানে শেষ না করে জাস্ট এখানে এটার যে লাস্ট বন্ধনী আছে এটাকে কাট করে নেবেন, কাট করে নিয়ে এখানে যে টিআরটা যেখানে শেষ হয়েছে ঠিক তারপরে এসে আবার পিএইচপি শুরু করে এখানে এটাকে শেষ করে দিবেন, তারপর পিএইচপিটাকে শেষ করবেন। তাহলে কি হবে, এই সমস্ত টিআরটাই এই হুইল লুপের ভিতরে চলে আসলো। এখন এই স্টুডেন্টের ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ইনফরমেশন আছে। এখন চাইলে এটাকে ইউজ করে আমরা এখানে ডাটাগুলোকে ডিসপ্লে করতে পারি। কিভাবে ডিসপ্লে করব, যেমন ধরুন টিটি ওয়ানে এখানে যে 1 দেওয়া আছে, এখানে আমরা স্টুডেন্টের যে আইডি নাম্বার সেটাকে ডিসপ্লে করবো। তো আমরা এখানে পিএইচপি শুরু করব,
তারপর পিএসপিটাকে শেষ করবো এবং এখানে আমরা যে কাজটা করবো ইকো করে দেবো হচ্ছে স্টুডেন্টটাকে, এবং স্টুডেন্টের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমরা স্টুডেন্ট টেবিলের সমস্ত ইন্ডিভিজুয়াল ডাটাকে, যেমন এইটা সমস্ত ইন্ডিভিজুয়াল ডাটাকে একটা করে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আইডিটা রয়েছে কোথায় দেখেন তো, আইডিটা রয়েছে যে আইডি নামক ফিল্ডের ভিতরে, তাই না? সেখানে যদি আমরা এখানে লিখে দিই হচ্ছে ইকো স্টুডেন্ট, তারপর তৃতীয় বন্ধনী দিয়ে যদি আমরা লিখি আইডি, তাহলে কি হবে, স্টুডেন্টের যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে ইকো হয়ে যাবে। ফাইন। এখন সিমিলারলি জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে আমরা আবার পেস্ট করব, তারপর আমরা দেখেন আমাদের নেমটা কোথায় আছে, দেখেন নেমটা আছে এসটিডি নেমের ভিতরে। আমরা নেমটাকে কপি করে নিলাম। সো এখানে যদি আমরা লিখে দিই এসটিডি নেম, তাহলে স্টুডেন্টের যে নেমটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এসটিডি রোল, সেটাকে আমরা কপি করলাম। যদি আমরা এখানে এসটিডি রোলটাকেও প্রিন্ট করে দিই তাহলে সেটাও এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপরে ফিল্ডে আমরা ইমেজটা রাখবো। সেই ইমেজটা কিভাবে রাখবো, সেই ইমেজ আনার জন্য আমাদেরকে ইমেজ নামক যে ট্যাগটা রয়েছে HTML এ সেটা ইউজ করতে হবে, এবং তারপর আমরা এখানে বলে দেবো হচ্ছে সিম্পলি এসআরসি বলে দেওয়ার পর কি বলতে হয়, সোর্স বলে দিতে হয়। সো আমরা সবাই জানি যখন আমরা একটা ইমেজ আপলোড দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, সেটা এসে থাকতেছে হচ্ছে আপলোড ফোল্ডারের ভিতরে। সো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই আপলোড ফোল্ডারটাকে এখানে ইউজ করবো, আপলোড। তারপর এখানে আমরা জাস্ট কি করব, স্ল্যাশ চিহ্ন দিয়ে আমাদের যে ইমেজের নামটা আছে সেটা ডাইনামিক্যালি এখানে পিএসপির মাধ্যমে প্রিন্ট করে দিব। সো ইমেজের নামটা আমরা পিএসপির মাধ্যমে পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি। সো এটাকে আমরা জাস্ট কপি করব এবং এখানে পেস্ট করে দিব। ইমেজের নামটা কোথায় আছে দেখেন, এই যে ইমেজ নেম নামক স্টুডেন্ট ইমেজ নামক যে ফিল্ড আছে সেটার ভিতরে আছে, তাই না? তো আমরা এখানে কি করবো, সেটাকে দিয়ে দিব। তাহলে কি হবে, ইমেজের যে নেমটা আছে সেটা এই ফিল্ডে চলে আসবে। তাহলে সে কি করবে, প্রথমে যাবে হচ্ছে আপলোড ফোল্ডারের ভিতরে, তারপর এই যে এখানে যে ইমেজের নামটা আমরা সেন্ড করে দিলাম, ওই নামের যে ইমেজটা আছে সেটা আমাদেরকে সে ডিসপ্লে করে দেখাবে। অলরাইট। সো এখন যদি আমরা এটাকে সেভ করে আমরা যদি আমাদের index.php পেজটাকে একটু রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু ফার্স্টেরটা একটা ইমেজ ডিসপ্লে করতেছে, দেখতে পাচ্ছেন একটা ইমেজ ডিসপ্লে করতেছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। সরি, সেকেন্ডটাই কিন্তু ফার্স্টেরটাই শুধুমাত্র নেমটা ডিসপ্লে করতেছে, রোলটা ডিসপ্লে করতেছে, কিন্তু ইমেজটা ডিসপ্লে করতেছে না, কারণ ফার্স্টের ইমেজটা কিন্তু আপলোড হয়েছিল না। যাই হোক, এখন যদি আমরা চাই ইমেজের সাইজটা একটু ছোট বড় করে দিব, তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এই যে ইমেজ ফিল্ডের ভিতরে একটা ক্লাস আমরা বলে দিতে পারি, ক্লাস, যেমন ক্লাস না, আমরা একটি স্টাইল দিতে পারি, ইনলাইন স্টাইল দেখলাম হচ্ছে স্টাইল। তারপর জাস্ট একটা হাইট দিয়ে দিবেন, আপনার সিম্পল একটা হাইট দিয়ে দিবেন, ধরেন দিলেন হচ্ছে 100 পিক্সেল, একটা হাইট দিয়ে দিবেন, তাহলে এটা ছোট আকার হয়ে যাবে। যাই হোক, অলরাইট। সো এই তো গেল হচ্ছে ইমেজ বা ইনফরমেশন আপলোড এবং ডিসপ্লে করা। সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইমেজ ডাটাবেজে কি স্টোর হয় না, স্টোর হচ্ছে ইমেজের নেমটা, এবং পরবর্তীতে ওই ইমেজের নেমটাকে আমরা ইউজ করে আমরা এখানে ডিসপ্লে করি। এখন যদি আমরা আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করি, যেমন ধরেন আমরা রাকিব নামে আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করলাম 5050, তারপর আমরা কি করব, সেখানে আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আরেকটা ইমেজ ক্লিক করে দেবো, এখানে অ্যাড ইনফরমেশনে ক্লিক করব, ইনফরমেশনটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট এই পেজটাকে একটা রিফ্রেশ দিয়ে দেখতে পাবো যে নিচে এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আমরা চাইলে এভাবে কিন্তু ডিসপ্লে করতে পারি। সো এখানে আমরা যে কাজটি করেছি, হুইল লুপের মাধ্যমে ইনফরমেশনগুলোকে এই টিআর এর ভিতরে লুপিং করে দিয়েছি, যাতে কি হয়েছে, একটা করে স্টুডেন্ট ইনফরমেশন আসবে, একটা করে টিআর তৈরি হবে, আবার একটা ইনফরমেশন আসবে, আর একটা টিআর তৈরি হবে, এভাবে সে ডিসপ্লে করবে। নেক্সট আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে, দেখেন এখানে আমাদের অলরেডি ক্রিয়েট রিড কিন্তু হয়ে গেছে। এখন আমরা করবো হচ্ছে আপডেট। সো আপডেট কিভাবে করতে সেটা আমরা দেখবো। তো সিম্পলি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে দেখেন এডিট নামক যে বাটনটা আছে সেটার ভিতরে আমরা সিম্পল কিছু প্যারামিটার পাস করব। দেখেন এখানে এইচ আর এফ এর ভিতরে এখন কোনো লিঙ্ক নাই, তাই না? এখন আমরা কিছু প্যারামিটার পাস করবো। আমরা সিম্পলি লিখবো হচ্ছে এখানে edit.php, মানে যখন এই লিঙ্কে কেউ ক্লিক করবে তখন তাকে edit.php পেজে নিয়ে যাও, শুধু নিয়ে গেলেই হবে না, তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা কিছু প্যারামিটার এখানে পাস করে দেবো। লিখবো হচ্ছে স্ট্যাটাস STATUS ইকুয়াল edit, তারপর অ্যান্ড দিয়ে আমরা লিখবো হচ্ছে আইডি ইকুয়াল দিয়ে এখানে আমরা যে ফিল্ডটাকে এডিট করতে যাচ্ছি সেই ফিল্ডের যে আইডিটা আছে সেটাকে এখানে পাস করে দেবো। দেখেন এই যে আইডিটা কিন্তু অলরেডি এখানে আমরা পাচ্ছি, তাই না? সেটাকে আমরা এখান থেকে কপি করে কি করবো, এখানে জাস্ট পেস্ট করে দেবো। সো এখন আমরা এখানে কি করলাম সিম্পলি আমি বলে দেই, যে আমি বললাম যে যখনই কেউ একজন এই যে কোনো একটা যে ডাটাগুলো যে আছে, যে কোনো একটা ডাটার পাশে থাকা এই এডিটে ক্লিক করবে, তখন তাকে কি করো, তখন তাকে edit.php তে নিয়ে যাও। শুধু নিয়ে গেলেই হবে না, তার সাথে সাথে নিয়ে যাওয়া হচ্ছে একটা প্যারামিটার নাম হচ্ছে স্ট্যাটাস, এবং যার ভ্যালু থাকবে হচ্ছে edit, এবং শুধু তাই হলে হবে না, এই যে প্রোডাক্টের পাশে বা যে নেমের পাশে বা যে স্টুডেন্টের নেমের পাশে এডিটে ক্লিক করবে সেই স্টুডেন্টের যে আইডি নাম্বারটা আছে সেটাকেও তুমি ওই পেজে নিয়ে যাও।
কেন নিব? কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্টুডেন্টকে ইনফরমেশনকে আমরা যদি আপডেট করতে চাই ডাটাবেস থেকে, তাহলে তার আইডি নাম্বারটা আমাদের দরকার হবে। কারণ আমরা অলরেডি দেখেছি ডাটাবেসে যে আইডি নাম্বারটা হচ্ছে ইউনিক এবং এর মাধ্যমে আমরা ইজিলি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ডাটাকে সিলেক্ট করতে পারি। এখন যদি এই পেজটাকে আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যে কোনো একটা এডিটের উপর হোভার করি, তাহলে আপনারা একবার স্ক্রিনের নিচে বাম সাইডে দেখতে পাবেন যে সিম্পলি দেখাচ্ছে হচ্ছে localhost/root/app/edit.php, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন status equal to edit and id is equal to 1, তারপর নিচেতে গেলে দেখাচ্ছে id is equal to 2, তারপরটা গেলে id is equal to 3 দেখাচ্ছে। তাহলে এভাবে যখন আমরা পাস করব তখন কি হবে, প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা হবে, আমাদের এডিট পেজে চলে যাবে। ওকে, এখন আমাদের edit.php পেজটা তৈরি করতে হবে, যেটা আমাদের এখন না অলরেডি আছে তো, তাই না? edit.php এটা আছে। সো এখন edit.php পেজে আমাদের কিছু জিনিস রাখতে হবে। কি হবে? একটা ফর্ম রাখতে হবে, যে ফর্মের সাহায্যে আমরা কি করতে পারবো, আমাদের ইনফরমেশনগুলোকে এডিট করতে পারবো। সো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সিম্পলি index.php পেজটাকে কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো এবং পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট এই যে টেবিলটা যে আছে সেই টেবিলটাকে বা টেবিলের ডিপটাকে এখান থেকে রিমুভ করে দেবো, কারণ এটা আমাদের দরকার নাই। তারপর এখন যদি আমরা এখানে জাস্ট যে কোনো একটা এডিটে ক্লিক করি, তাহলে আমাদের edit.php তে নিয়ে যাবে। দেখতে পাবো যে এখানে এরকম একটা সিম্পল ফর্ম আমরা পাচ্ছি এবং দেখতে পাবেন ইউআরএল এর ভিতরে কিন্তু আমাদের যে স্টুডেন্টে ক্লিক করেছি সেই স্টুডেন্টের আইডি নাম্বার সেটা কিন্তু এখানে পাস হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই প্রত্যেকটা ফিল্ডের আলাদা আলাদা নেম দিতে হবে এবং এই ফিল্ডগুলোতে আমাদের যে প্রোডাক্টটা বা যে স্টুডেন্টের ইনফরমেশন আমরা এডিট করতে যাচ্ছি সেই স্টুডেন্ট ইনফরমেশনগুলো ডিসপ্লে করতে হবে। ওকে, সো ফার্স্ট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সিম্পলি এইখানে প্রত্যেকটা ফিল্ডের নামের আগে একটা করে ইউ অ্যাড করে। সো এখন কেন এই নেমটা চেঞ্জ করে দেবো, কারণ যদি একই নাম থাকে তাহলে আমাদের ডাটাবেসে যখন একই নামে বিভিন্ন ধরনের কুইরি সেন্ড করা হবে সে ইন্টারাপ্ট করবে। তো আমরা নামগুলো একটু চেঞ্জ করে দেবো। ওকে, আমরা দিব হচ্ছে ইউ এডিট, ইউ এসটিডি রোল, তারপর হচ্ছে ইউ এসটিডি ইমেজ, এভাবে দিয়ে দিব। ওকে, তারপর বাটনের যে নামটা আছে সেটাও চেঞ্জ করে দিব হচ্ছে আপডেট বা এডিট বিটিএন, এরকম ভাবে দিয়ে দিব। ফাইন, এখন দেখেন আমরা যে এই পেজে চলে আসলাম, এই পেজে তো আমরা আইডিটা পেয়ে গেছি, তাই না? যে স্টুডেন্টের ইনফরমেশন আমরা এডিট করতে চাই সেই স্টুডেন্টের আইডি নাম্বারটা কিন্তু এখানে পেয়ে গেছি। সো এখন আমরা ডাটাবেজে একটা কোয়েরি চালাবো এই আইডির উপর ভিত্তি করে এবং সেই স্টুডেন্ট ইনফরমেশন এখানে আমরা ডিসপ্লে করব এই ফিল্ডগুলোতে। ওকে, তো সেটা আমরা কিভাবে করব, সিম্পলি দেখেন আমরা যদি যাই হচ্ছে আমাদের ফাংশন পেজে, এখানে ডিসপ্লে ডাটা নামক একটা ফাংশন আমরা অলরেডি ক্রিয়েট করেছি, যেটার মাধ্যমে আমরা কি করেছি, আমরা আমাদের স্টুডেন্ট টেবিলে সমস্ত ইনফরমেশন ডিসপ্লে করেছি। জাস্ট এই ফাংশনটাকে আপনারা একবার কপি করবেন, কপি করার পর নিচে একবার পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার ডিসপ্লে ডাটার জায়গায় লিখবেন হচ্ছে ডিসপ্লে ডাটা বাই আইডি। ওকে, বাই আইডি লিখবেন এবং এখানে একটা আইডি আপনারা প্যারামিটারের মাধ্যমে রিসিভ করবেন, আইডি। ওকে, সো আপনারা জাস্ট কোয়েরির মধ্যে একটু চেঞ্জ করবেন যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, তারপর লিখবেন হচ্ছে হোয়ার ইন্ডিভিজুয়ালি যেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে হোয়ার, দেখেন এখানে আমাদের ডাটাবেজে আইডি ফিল্ডে কিন্তু স্টুডেন্টের আইডি গুলো রয়েছে, তাই না? আমরা লিখবো হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি। তাহলে এখন কি হবে, এখন শুধুমাত্র সেই ইনফরমেশনগুলোকে সে রিসিভ করবে স্টুডেন্ট টেবিল থেকে যেগুলো আইডি নাম্বার আমাদের আইডি নাম্বারের সাথে মিলে যাবে। সো এটাই হচ্ছে আগের যে ফাংশন লিখলাম সেটার সাথে আমাদের এই ফাংশনের পার্থক্য বা কুইরির পার্থক্য। দেখেন একটা কুইরির মাধ্যমে আমরা কি করতেছি, ডাটাবেজে স্টুডেন্ট টেবিলের সমস্ত ইনফরমেশনগুলোকে রিসিভ করতেছি, আর একটা কুইরির মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন রিসিভ করতেছি সেই আইডির যে আইডিটা আমরা এই যে এডিট পেজে পাচ্ছি, তাই না? এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এডিট পেজ থেকে এই আইডিটাকে সেন্ড করতে হবে আমাদের function.php পেজে। সো সিম্পলি আমরা চলে যাব হচ্ছে আমাদের edit.php পেজে। চলে যাওয়ার পর আমরা লিখবো এখানে if is set $_get not post। কেন গেট? কারণ হচ্ছে এখানে যে আমরা স্ট্যাটাস ইকুয়াল এডিট তারপর আইডি ইকুয়াল 1 রিসিভ করতেছি, সেটা আসলে আমরা ইউআরএল এর মধ্যে রিসিভ করতেছি, আর ইউআরএল এর মধ্যে যখন রিসিভ হয় সেটা হচ্ছে গেট মেথড। ওকে, তো আমরা লিখবো হচ্ছে if is set get, তারপর কি করবো বলেন তো, এখানে স্ট্যাটাস নামক একটা প্যারামিটার কিন্তু আমরা অলরেডি পাস করে দিচ্ছি। আমরা লিখবো if is set get স্ট্যাটাস, মানে স্ট্যাটাস নামক যদি কিছু সেট থাকে তাহলে তুমি কি করো, তাহলে কন্ডিশনের ভিতরে প্রবেশ করো, তারপর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে if get স্ট্যাটাস, এটা ভ্যালুটা চেক করবা। সো দেখেন স্ট্যাটাসে আমরা ভ্যালু এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এডিট, তাই না? এখানে ভ্যালু দেওয়ার একটাই কারণ, এটা যদিও একটা সিম্পল অ্যাপ্লিকেশন কিন্তু অনেক অ্যাপ্লিকেশনে অনেক ধরনের স্ট্যাটাস আমাদের থাকবে, যেমন এডিট, ডিলিট, আপডেট, তারপর রিমুভ, এরকম অনেক স্ট্যাটাস থাকবে আমাদের, তাই জন্য আমরা এখানে স্ট্যাটাসের একটা ভ্যালু দিয়ে দিই। তো আমরা বলতেছি যে
যখন তোমার স্ট্যাটাসের ভ্যালুটা হবে হচ্ছে এডিট, তখন তুমি আবার আমাদের কন্ডিশনের ভিতরে প্রবেশ। তো এটার মানে কি দাঁড়ালো? মানে হলো ফার্স্টে তুমি ইউআরএলটা চেক করো এবং ইউআরএলটা চেক করে দেখো ইউআরএল এর ভিতরে তুমি গেট মেথডের মাধ্যমে স্ট্যাটাস নামে কিছু রিসিভ করো কিনা। যদি রিসিভ করো তাহলে তুমি চেক করো হচ্ছে আমাদের স্ট্যাটাসের ভ্যালু এডিট কিনা। যদি এডিট হয় তাহলে তুমি আইডি নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেটার ভিতরে কি করো, তুমি গেট মেথডের মাধ্যমে যে আইডিটা পাচ্ছ এখানে, এই যে এখানে দেখেন আমরা আইডিটা পাস করে দিয়েছি, এই যে দেখেন এখানে আইডি অ্যান্ড আইডি লিখছি না, এটা। সো গেট মেথডের মাধ্যমে যে আইডিটা পাচ্ছ সেই আইডিটাকে আইডি নামক এই ভেরিয়েবলের ভিতরে রেখে দাও, রেখে দিলা, ঠিক আছে। এখন এই আইডিটাকে কি করতে হবে, আমাদের ফাংশন.পিসিবিতে থাকা ডিসপ্লে ডাটা বাই আইডি নামক যে ফাংশনটা আছে সেটার মধ্যে পাস করতে হবে, কারণ ওই আইডির উপর ভিত্তি করে তো আমরা এখানে ডিসপ্লে করবো, তাই না, স্টুডেন্ট ইনফরমেশন ডিসপ্লে করবো, কারণ এখানে যে আইডিটা রিসিভ করতেছি ওই স্টুডেন্ট ইনফরমেশন আমাদের এখানে লাগবে, তাই না। সো এটাকে আমাদের অবশ্যই পাস করে দিতে হবে। সো আমরা পাস করবো কিভাবে, অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন এখানে দেখি আমরা এখানে কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েট করা আছে। সো আমরা এটাকে এখানে আমরা অ্যাক্সেস করবো কিভাবে, সিম্পলি আমরা লিখবো হচ্ছে ওবিজে ক্রুড অ্যাডমিন, তার মাধ্যমে আমরা ডিসপ্লে ডাটা বাই আইডি এটাকে আমরা অ্যাক্সেস করলাম এবং তার ভিতরে আমরা আমাদের আইডিটাকে পাস করে দিলাম। সিম্পল, জাস্ট সিম্পল লাইক দ্যাট। ওকে, দেখেন এখন edit.pcb যে আমাদের এইটার দরকার নাই, এটার দরকার নাই। অ্যাড ইনফো নামক যে একটা আমাদের উপরে একটা ইয়ে আছে, ইফ সেট অ্যাড ইনফো, এটা আছে, এটা দরকার নাই। এটা জাস্ট দরকার হয়েছিল হচ্ছে আমাদের index.pcb যেটা আমরা কপি পেস্ট করা হলে এটা এখানে ডিসপ্লে করতেছে। যাই হোক, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন নেক্সটে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এই যে এখন কি হচ্ছে, এখানে আমরা ফাংশন যদি চলে যাই দেখতে পাচ্ছি হচ্ছে এটা আমাদের ডাটাবেজে একটা কোয়েরি করতেছে, কোয়েরি করে আমাদেরকে সেই স্টুডেন্ট ইনফরমেশন আমাদেরকে রিটার্ন করতেছে, যে ইনফরমেশন গুলো আমাদের এই আইডির সাথে মিলে যায়। সো রিটার্ন করার পর সেটা আমরা রিটার্ন ডাটা ভেরিয়েবলের ভিতরে রিসিভ করতেছি। সো এটাকে আমরা ডাইরেক্ট এখানে রিটার্ন না করে দিয়ে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এটাকে ফেচ করে দিব এখানে। জাস্ট আপনারা কি করেন, একটা নতুন একটা ভেরিয়েবল তৈরি করেন, স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করেন, বা স্টুডেন্ট ডাটা নামক একটা ভেরিয়েবল তৈরি করেন আপনারা সিম্পলি। তার ভিতরে আপনারা কি করেন, MySQLi ফেস অ্যাসোসের সাহায্যে এই যে এখানে যে রিটার্ন ডাটাটা আছে এটাকে ফেচ করে দেন। তাহলে কি হবে, এই রিটার্ন ডাটার ভিতরে এখন স্টুডেন্ট নামক টেবিলের সমস্ত ইনফরমেশন আছে, তাই না, এগুলো এখানে ফেচ হয়ে একটা হয়ে যাবে এবং সেগুলো একটা হয়ে যায় স্টুডেন্ট ডাটা নামক যে আমরা ভেরিয়েবল তৈরি করলাম সেটার ভিতরে স্টোর হয়ে যাবে। এখন জাস্ট এটাকে আমরা রিটার্ন করে দেবো, এখানে রিটার্ন কি করবো, স্টুডেন্ট ডাটা, এটাকে জাস্ট এখানে রিটার্ন করে দিব। রিটার্ন করে দিলে কি হবে, এখন এই রিটার্ন করা ডাটাটা আমরা রিসিভ করতেছি কোথায় বলেন তো, এই edit.pcb যে এইখানে। সো সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তার জন্য যে কাজটা করতে হবে, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে হবে। আমরা এখানে ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো এটাকে, আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করবো হচ্ছে রিটার্ন ডাটা, RETURN ডাটা তৈরি করলাম। এখন সো এখানে যে বিষয়টা হচ্ছে সিম্পলি আমি আপনাদেরকে ফুললি এক্সপ্লেন করে দিই। যখনই আমরা edit.pcb তে চলে আসলাম তখন আমরা একটা আইডি রিসিভ করলাম এবং একটা স্ট্যাটাস রিসিভ করলাম হলো এডিট। সো ফার্স্টে সে চেক করবে এটা আমরা রিসিভ করেছি কিনা। ইফ ইজ সেট গেট স্ট্যাটাস, মানে আমরা স্ট্যাটাস নামক কিছু রিসিভ করতেছি কিনা। যদি রিসিভ করি তাহলে সে চেক করবে স্ট্যাটাসের ভ্যালু এডিট কিনা। যদি এডিট থাকে তাহলে ওইখানে যে আমরা আইডিটা পাচ্ছি গেটের মাধ্যমে সেটাকে আমরা আইডি নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব এবং সেটাকে পাস করে দিব আমরা আমাদের ফাংশন.পিসিবিতে থাকা ডিসপ্লে ডাটা বাই আইডি নামক যে ফাংশনটা আছে সেটার ভিতরে। নেক্সটে সে কি করলো, নেক্সটে সে যে কাজটি করলো সেটা হচ্ছে সে ডাটাবেজে একটা কুইরি চালালো, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি, মানে আমরা যেখানে আইডিটা পাস করেছি সেই আইডি অনুযায়ী সেই ডাটাবেজে থেকে স্টুডেন্ট ইনফরমেশনটাকে সে সিলেক্ট করলো। সিলেক্ট করে সেটাকে আমাদেরকে রেখে দিল হচ্ছে রিটার্ন নামক ভেরিয়েবলের ভিতরে এবং সেই রিটার্ন নামক ভেরিয়েবলটাকে আমরা কি করলাম এখানে ফেস করে দিলাম যাতে আমরা ইনফরমেশনগুলোকে আলাদা আলাদাভাবে রিটার্ন করতে পারি এবং সেগুলোকে ডিসপ্লে করতে পারি। এখন এইটাকে রিসিভ করতেছি আমরা কোথায়, এটাকে আমরা রিসিভ করতেছি হচ্ছে আমরা সিম্পলি ইন দ্য edit.pcb তে থাকা রিটার্ন ডাটা নামক এই ফিল্ডের মাধ্যমে, তাই না। এখন জাস্ট এটার সাহায্যে আমরা কি করতে পারবো, এই যে এইসব ফিল্ডে এই যে নেম ফিল্ডে নাম্বার ফিল্ডে সেগুলোকে আমরা প্রিন্ট করে দিতে পারবো। কিভাবে প্রিন্ট করবো দেখেন, সিম্পলি আপনারা প্লেস হোল্ডারের বদলে এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে ভ্যালু লেখার পর এর ভিতরে পিএসপি পাস করবেন, ওকে পিএসপি পাস করে দিবেন। সিম্পলি এখানে জাস্ট ইকো করে দিবেন হচ্ছে ইকো কাকে, রিটার্ন ডাটার ভিতরে থাকা। দেখেন আমরা কি ডিসপ্লে করবো, এখানে স্টুডেন্টের যে নেমটা আছে সেটা, স্টুডেন্টের নেমটা কোথা থেকে আসে দেখেন, এখানে যে স্টুডেন্ট নেম নাও ফিল্ড থেকে আসে। দেখেন যারা ফার্স্ট টাইম দেখতেছেন হয়তো অনেকে বুঝতে পারতেছেন না বিষয়টা, কারণ একটা ভিডিওতে অনেক কিছু দেখানো হচ্ছে, তবে আশা করি একবারের জায়গায় 2-3 বার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সিমিলার ওয়েতে আমরা কি করতে পারবো, আমরা এখানে এই ভ্যালুটাকে আমরা কি করব, রোল নামক ফিল্ডেও প্রিন্ট করে দিব। ওকে, কপি করলাম এটাকে, প্লেস হোল্ডারের জায়গায় ভ্যালুটাকে এখানে করলাম এবং স্টুডেন্টের রোল রয়েছে এসডি রোলের ভিতরে এটাকে আমরা প্রিন্ট করে দিলাম এখানে।
এখন যদি আমরা আবার ব্যাক যাই হচ্ছে আমাদের দারুন আইটির যে হোম পেজ আছে সেখানে যাওয়ার পর যদি আমরা এই যে উপরে আসিফুর রহমান এটাকে এডিটে ক্লিক করি, দেখতে পাবেন এই ফিল্ডে আসিফুর রহমান চলে আসছে এবং এখানে 1 2 3 দেখা যাচ্ছে আসিফুর রহমানের রোল। এখন এইভাবে আমরা এডিট করার জন্য ডাটাগুলোকে গেট করলাম হচ্ছে আমাদের edit.pc পেজে। যে কোনোটায় যদি ক্লিক করি আমরা, এখন দেখেন যে কোনোটায় সাকিবে ক্লিক করলাম, এডিটে সাকিবের ইনফরমেশন চলে আসলো। আবার যদি আমরা এখানে চলে যাই রাকিবে ক্লিক করলাম, রাকিবের ইনফরমেশন চলে আসলো। ওকে, সো এইভাবে আমরা যে কোনো ইনফরমেশনকে গ্রেড করতে পারতেছি। এখন নেক্সট আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এই ইনফরমেশনগুলোকে আমাদের এডিট আপডেট করতে হবে। মানে যদি আসিফুর রহমানের জায়গায় কেউ লেখে আসিফ খান লিখে যদি এখন অ্যাড আপডেট ইনফরমেশনে ক্লিক করে, তখন তার ইনফরমেশনগুলো আপডেট করে ডাটাবেসে সেন্ড করতে হবে। সেটার জন্য আমাদেরকে এখন এই আপডেট কুইরিটা জানতে হবে, আপডেট কুইরিটা। ওকে ফাইন। এখন দেখেন এই ইনফরমেশনগুলোকে আপডেট করতে অবশ্যই আমাদের যার ইনফরমেশন আপডেট করতেছে সেই স্টুডেন্টের আইডি নাম্বার লাগবে। এই যে এখানে যে আমাদের ফর্মটা আছে এই ফর্মের ভিতরে, তাই না? কারণ আইডি নাম্বার না থাকলে আমরা বলবো কিভাবে যে কার ইনফরমেশন আমরা আপডেট করতে যাচ্ছি। তো তার জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সাবমিট বাটনের ঠিক উপরে আমরা কি করব, আমরা একটা নতুন ইনপুট ফিল্ড তৈরি করব। নাম দিব হচ্ছে ইনপুট, টাইপ দিব হচ্ছে হিডেন, এবং এই ফিল্ডে আমরা ভ্যালু আকারে রেখে দিব হচ্ছে স্টুডেন্টের যে আইডি নাম্বার আছে সেটা। মানে সেটা কোন ফিল্ড থেকে পাই দেখেন, এই যে এখান থেকে পাই, তাই না? আমি এটাকে কপি করে নিলাম, এখন এখানে পেস্ট করে দিলাম। ফাইন। এখন দেখেন এই ফিল্ডে একটা আমরা নেম দিয়ে দিব। ওকে, নেম দিব হচ্ছে std id। এখন কি হলো বিষয়টা, আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই, দেখতে পাবো যে এখানে কিছু ডিসপ্লে করতেছে না। কিন্তু যে বিষয়টা হয়েছে এখানে আমি বলি, এখানে যে আমাদের একটা ফর্ম রয়েছে, এই ফর্মের ভিতরে কি হয়েছে, আমাদের যে স্টুডেন্টের আইডি নাম্বারটা সেটাও পাস হয়ে যাচ্ছে যখন কেউ এই আপডেট ইনফরমেশন বাটনে ক্লিক করবে তখন। তাহলে কি হবে, তখন আমরা অনায়াসে সেই আইডিটা ধরে যার ইনফরমেশন আপডেট করতে হবে সেটা আমরা আপডেট করে দিতে পারবো। তো চলুন করে ফেলি। সো আমরা যেখানে একটা জিনিস চেঞ্জ করবো সেটা হচ্ছে অ্যাড ইনফরমেশনের জায়গায় লিখবো হচ্ছে আপডেট ইনফরমেশন। ফাইন। এখন সিম্পলি আমরা লিখবো হচ্ছে এখানে আমরা একটা সিম্পল একটা কন্ডিশন লিখবো, ইফ ইজ সেট $post। যদি পোস্ট মেথডের মাধ্যমে এডিট বাটনটা সেট থাকে তাহলে কি করো, তাহলে তুমি আমাদের এই ফাংশন.pcb-তে যাও এবং নতুন একটা ফাংশন এখানে ক্রিয়েট করো, পাবলিক ফাংশন কি বলেন তো, আপডেট। ফাইন, আপডেট ডাটা। তো আপডেট ডাটা নামক একটা ফাংশন ক্রিয়েট করো যেটা ডাটা প্যারামিটারের মাধ্যমে কিছু ডাটা রিসিভ করবে এবং সেগুলোকে আপডেট করবে পরবর্তীতে। তো আমরা সিম্পলি এখানে আবার যাব, লিখবো হচ্ছে ইফ ইজ সেট পোস্ট এডিট বাটন। যদি এডিট বাটনটা ঠিক থাকে তাহলে কি করো, অবজেক্ট ক্রুড অ্যাডমিন এর মাধ্যমে আমাদের ফাংশন.pcb-তে থাকা আপডেট ডাটা নামক ফাংশনটাকে অ্যাক্সেস করো এবং পোস্ট মেথডের মাধ্যমে তুমি যা যা রিসিভ করতেছো সেগুলোকে এখানে সেন্ড করে দাও। ফাইন। এখন আমরা এখানে চলে যাবো ফাংশনের ভিতরে। এখন আমরা ডাটার মাধ্যমে কি করতেছি, যেসব ডাটা আমরা আপডেট করতে চাই সেগুলোকে রিসিভ করতেছি। তো সেগুলোকে একটা একটা করে ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। যেমন আমরা নেম পাচ্ছি, তো স্টুডেন্টের যে নেমটা পাচ্ছি সেটা আমরা এখানে রেখে দেবো std নেম নামক একটা ভেরিয়েবলের ভিতরে। সো এটা আমাদের ডাটার ভিতরে আছে। এখন ডাটার ভিতরে তো আছে, কিন্তু কোন ফিল্ড থেকে আসছে সেটা আমাদের বলে দিতে হবে। দেখেন স্টুডেন্টের নেমটা আমরা কোন ফিল্ড থেকে আসতেছে, স্টুডেন্টের নেমটা আসতেছে হচ্ছে এই যে এখানে std নেমের ভিতর থেকে। তো এটাকে আমরা কপি পেস্ট করবো এখানে। তো সিমিলার ওয়েতে আমরা পাই হচ্ছে স্টুডেন্টের রোল, std রোলটাকে আমরা পাই এখানে। সো সেটা আমাদের ডাটার ভিতরে আছে, কিন্তু আসতেছে কোন ফিল্ড থেকে, আসতেছে হচ্ছে এখানে দেখেন আমরা এই এখানে নামটা চেঞ্জ করে দিয়েছি হচ্ছে std রোল। সেটাকে আমরা এখানে কপি করব। সো কপি করে এখানে পেস্ট করে দিব std রোল। ওকে ফাইন। দেখেন এটাকে আমি ক্যাপস লক করেছি, হ্যাঁ ক্যাপস লক আছে এটা। ফাইন। যদি এখানে বড় হাতের দেন তাহলে এখানেও কিন্তু বড় হাতের দিতে হবে। তারপর হচ্ছে আমরা আরো কিছু রিসিভ করি, সেটা হচ্ছে স্টুডেন্টের যে আইডি নাম্বার, আইডি নং, সেটা রিসিভ করি আমরা। সো সেটাও আছে ডাটা নামক ভেরিয়েবলের ভিতরে বা ডাটার ভিতরে, এবং সেটা আমরা রিসিভ করি কোন ফিল্ড থেকে দেখেন এখানে এই যে std আইডি নামক যে ফিল্ড আছে সেখান থেকে রিসিভ করি আমরা। ফাইন। এখন স্টুডেন্টের ইমেজটা আমরা রিসিভ করি, তাই না? তো আমরা std ইমেজ নামক একটা ফিল্ড তৈরি করলাম এবং স্টুডেন্টের ইমেজটা আমরা ফাইলস নামক সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে পাই, তাই না? ফাইলস। তো ফাইলস সুপার গ্লোবাল ভেরিয়েবলটা কোন ফিল্ড থেকে পাস হচ্ছে দেখেন এখানে std ইমেজ নামক ফিল্ড থেকে পাস হচ্ছে। সিম্পলি আমরা জাস্ট কি করতেছি, যখনই কেউ এই যে এখানকার যে আপডেট
আপডেট ইনফরমেশন বাটনে ক্লিক করবে তখন এই যে ফর্ম থেকে যে ইনফরমেশনগুলো সেন্ড হচ্ছে সেগুলোকে রিসিভ করতেছি আমাদের ফাংশন.php-তে থাকা আপডেট ডাটা নামক এই ফাংশনের ভিতরে। সিম্পল, আর কিছুই নেই এখানে, কিন্তু না বোঝার কিছুই নেই। তারপরে আমরা স্টুডেন্টের ইমেজের যে নেমটা সেটা আমরা নেম নামক এই কি এর ভিতরে পেয়ে যাই, সেটা আমরা রেখে দিলাম এখানে। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেম্পোরারি নেম, টিএমপি নেম, কারণ এর মাধ্যমে আমরা ইমেজটাকে মুভ করব। তো সেটা আমাদের ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরেই আছে। তো ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে আমাদের ইমেজটা আছে, আমরা পাই হচ্ছে সেটা ইউএসডি ইমেজ নামক ফিল্ড থেকে, এবং সেটা আছে হচ্ছে আমাদের কোথায়, টিএমপি নেম নামক ফিল্ডের ভিতরে। এখন সিম্পলি যারা এইটুকু বুঝেন নাই তাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি আবারও। দেখেন আমরা এখানে কি বলেছি, ইফ ইজ সেট পোস্ট এডিট বাটন, মানে যদি কেউ এই এডিট বাটনে ক্লিক করে বা এই আপডেট ইনফরমেশন বাটনে ক্লিক করলে তুমি কি করো, তখন তুমি এই যে আমাদের যে অবজেক্ট ক্রুড অ্যাডমিন আছে সেটার ভিতরে চলে যাও, এবং সেটার ভিতরে গিয়ে আপডেট ডাটা নামক ফাংশনের ভিতরে চলে যাও। ফাংশনের ভিতরে গিয়ে আমরা পোস্ট মেথডের মাধ্যমে এই ফর্ম থেকে যা যা রিসিভ করতেছি সেগুলো তুমি আমাদের এই আপডেট ডাটা নামক ফাংশনের ভিতরে সেন্ড করে দাও। তো সেগুলো আমরা আপডেট ডাটা নামক ফাংশনের ভিতরে সেন্ড করে দিলাম, এবং সেগুলো রিসিভ করতেছি ডাটা নামক প্যারামিটারের মাধ্যমে। রিসিভ করার পর সেগুলোকে জাস্ট আমরা বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, আইডি নাম্বার, স্টুডেন্ট ইমেজ, টেম্পোরারি নাম, এগুলো রেখে দিলাম এখানে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে। তারপর জাস্ট এগুলোকে আমরা ডাটাবেসে আপডেট করে দিব। তো কিভাবে আপডেট করব, সিম্পলি আমরা এখানে একটা কুয়েরি লিখবো। কুয়েরিটা কি হবে, আমরা লিখবো হচ্ছে সিম্পল আপডেট কুয়েরি। তো আপনারা লিখবেন হচ্ছে আপডেট কি, আপডেট স্টুডেন্ট নামক টেবিলটা কিন্তু আপডেট করবেন, তাই না? সো আপডেট স্টুডেন্ট, তারপর আপনারা লিখবেন হচ্ছে সেট লেখার পর আপনারা কাকে কাকে আপডেট করবেন। দেখেন আমরা আপডেট করবো হচ্ছে এই যে এই ফর্ম অনুযায়ী আমরা স্টুডেন্টের নেমটাকে আপডেট করবো। তো আমরা স্টুডেন্ট নেমটা পাই স্টুডেন্ট নেম থেকে, লিখবো স্টুডেন্ট নেম। এটা কার সমান হবে, ইকুয়াল দিয়ে আমরা যে যেখানে স্টুডেন্ট নেমটা রিসিভ করতেছি সেটা সমান হবে, তাই না? সেটাকে একটা কোটেশনের ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে। তারপর আমরা লিখবো হচ্ছে আরো কাকে চাই, আমরা আপডেট করবো হচ্ছে স্টুডেন্টের যে রোলটা, সেটা আমরা পাই কোথা থেকে, দেখেন স্টুডেন্ট রোল থেকে। সেটাকে আমরা আপডেট করে দিব, আমরা লিখলাম স্টুডেন্ট রোল, এবং এটা আমরা আছে আমাদের এখানে স্টুডেন্ট রোল নামক এই ভেরিয়েবলের ভিতরে আছে, আমি সেটাকে এখানে প্রিন্ট করে দিলাম। তারপর আমি কমা দিয়ে বললাম আমি আরো আপডেট করবো হচ্ছে এসটিডি ইমেজ, দেখেন এখানে এসটিডি ইমেজ আছে, সেইটাকে আমি আপডেট করে দিব। তো আমি এসটিডি ইমেজটাকে লিখলাম এখানে, তারপর আমি কোটেশনের ভিতরে আমি কি করবো, এসটিডি ইমেজটার নামটা আমি এখানে সেন্ড করে দিব, যেটা আমি এখানে এসটিডি ইমেজ নামক ভেরিয়েবলের ভিতরে পাচ্ছি। ওকে, স্যার আমি বললাম যে তুমি স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট নেমকে স্টুডেন্ট নেম দ্বারা আপডেট করো, স্টুডেন্ট রোলকে স্টুডেন্ট রোল দ্বারা আপডেট করো, স্টুডেন্ট ইমেজকে স্টুডেন্ট ইমেজ দ্বারা আপডেট করো। কখন আপডেট করবে সেটা আমাদের বলতে হবে। দেখেন হোয়ার আইডি, মানে স্টুডেন্টের যে আইডি আছে সেটা যখন আমাদের এখানে রিসিভ করা আইডির সমান হবে তখন তুমি কি করো, আপডেট করো, আদারওয়াইজ আপডেট করার দরকার নেই। সেটা সিম্পল একটা কোয়েরি লিখলাম। এখন জাস্ট আমরা কি করবো, এই কোয়েরিটাকে ডাটাবেসে সেন্ড করবো। আমরা লিখবো ইফ মাইএসকিউএলআই কোয়েরি, যেটা দুইটা ভ্যালু নেবে, একটা হচ্ছে দিস কন আর একটা হচ্ছে কোয়েরি। সো তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যদি এটা ঠিকঠাক মতো ডাটাবেসে সেন্ড হয় তাহলে কি হবে, ইনফরমেশন আপডেট হয়ে যাবে, এবং আমরা একটা ভ্যালু এখানে রিটার্ন করবো, একটা মেসেজ রিটার্ন করবো, রিটার্ন কি ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। ওকে, এভাবে দিব আমরা। ফাইন, এখন যদি আমরা এই মেসেজটাকে ইনফরমেশন আপডেট হওয়ার সাথে ডিসপ্লে করতে চাই, সেটাকে আমাদের কি করতে হবে, এখানে যে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে হবে। আমরা দিলাম হচ্ছে মেসেজ নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, আপনি যে কোনো ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন। তারপর জাস্ট এই মেসেজটাকে আমরা ইকো করে দিব হচ্ছে যে কোনো জায়গায়, আমরা ফর্মের নিচে ইকো করে দিলাম। আমি লিখবো হচ্ছে কি লিখবো বলেন, ইফ, দেখেন এখানে অলরেডি আমাদের একবার ইফ লেখা আছে, এটা আমাদের যেহেতু কপি করে আনছিলাম index.php বেসটাকে। সো এখানে আমরা জাস্ট কি করবো, রিটার্ন মেসেজের জায়গায় লিখে দিব হচ্ছে ইফ ইজ সেট রিটার্ন মেসেজের জায়গায় মেসেজ, ইফ ইজ সেট মেসেজ, যদি মেসেজের ভিতরে কোনো ভ্যালু সেট থাকে তাহলে তুমি মেসেজটাকে ইকো করে দাও, সিম্পল। এখন দেখেন চলুন দেখি না সবকিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমি আবারও চলে গেলাম হচ্ছে আমাদের মেন পেজে যাওয়ার পর আমি এই যে আসিফুর রহমান এটাকে আমি আপডেট করব। তবে হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, দেখেন যখন আমরা ইমেজটাকে আপডেট করতেছি তখন এই ইমেজটাকে আপডেট করার পর নতুন যে ইমেজটা আপলোড হচ্ছে সেটাকেও কিন্তু আমাদেরকে মুভ করে দিতে হবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে মুভ কি আপলোডেড ফাইলস লেখার পর আমাদেরকে সিমিলার ওয়েতে আবার ইমেজটাকে মুভ করে দিতে হবে। সো আমাদের ফার্স্টে টেম্পোরারি নেমটা এখানে পাস করতে হবে, তারপর আমরা যে ফোল্ডারের ভিতরে ইমেজটাকে পাস করতে চাই সেটাকে আমাদের কোটেশনের ভিতরে লিখে দিতে হবে আপলোড। তারপর আমরা জাস্ট কি করব, ইমেজের নামটাকে এখানে কনক্যাটিনেট করে দেবো। সো আমি যে নামটা হচ্ছে ইমেজ নেম নামক ফিল্ড থেকে আমরা পাচ্ছি, বা এসটিডি ইমেজ ফিল্ড থেকে পাচ্ছি, এটাকে আমরা এখানে কনক্যাটিনেট করে দেবো।
এখন অনেকে বলতে পারেন যে আপডেট করলাম, তাহলে তো আমাদের যে ফোল্ডারের ভিতরে ইমেজটা রয়েছে সেটা তো আপডেট হইলো না, মানে সেই ইমেজটা তো রিপ্লেস হলো না। আসলে ইমেজটা রিপ্লেস হবে না, নতুন একটা ইমেজ গিয়ে ওই ফোল্ডারের ভিতরে আপলোড হবে। ওকে, কারণ আমাদের বেসিক্যালি যে কাজটা হয় সেটা হচ্ছে ডাটাবেজে ইমেজের নেমটা জাস্ট চেঞ্জ হয়, আর ইমেজের নেমটা চেঞ্জ হলেই আমাদের ওয়েবসাইটে নতুন ইমেজ ডিসপ্লে করে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো এখন যদি আমরা আবার যাই এখানে, যাওয়ার পর আর এখানে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর ধরেন আসিফুর রহমান এটাতে ইমেজ নাই, তাই আমি এডিটে ক্লিক করলাম, এখানে ইমেজে ক্লিক করে কি করবো, আমি একটা নতুন ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম, ধরেন আমি এই এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আমি আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম, দেখা যাচ্ছে ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমি মেন পেজে ব্যাক করে দেখতে পাবেন এখানে ইমেজটা চলে আসছে সুন্দরভাবে। ওকে, এখন নেক্সট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ডিলিট করা দেখবো। ওকে, সো ডিলিট করার জন্য আমরা সিম্পলি যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা index.php পেজে চলে যাব। এখানে আমরা যে জিনিসটা পাস করবো সেটা হচ্ছে আমরা এই পেজে ডিলিট কার্যক্রমটা করবো, তার জন্য আমরা জাস্ট এখানে কি করবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা এখানে একটা স্ট্যাটাস পাস করবো, স্ট্যাটাস ইকুয়াল টু কি ডিলিট, DELET। যখন স্ট্যাটাসের ভ্যালু ডিলিট হবে তার সাথে সাথে তুমি কি করো, আরেকটা জিনিস পাস করে দাও, সেটা হচ্ছে and ID ইজ ইকুয়াল টু যেটা ডিলিট করতে চাচ্ছি সেটা হচ্ছে আইডি। এই যে আমরা এখানে পাই আইডি আগের মতোই, জাস্ট এখানে edit.php না লিখে সিম্পলি আমরা লিখলাম স্ট্যাটাস ইকুয়াল টু ডিলিট and ID ইজ ইকুয়াল টু। এখন কি হবে, যে ইমেজটা বা যে ইনফরমেশনটা আমরা ডিলিট করতে চাই সেই ইনফরমেশনের পাশে ডিলিট বাটনে যদি আমরা হোভার করে দেখতে পাবো যে তার আইডিটা এখানে পাস হচ্ছে। এখন জাস্ট আমাদেরকে এই আইডির উপর ভিত্তি করে একটা কুইরি করতে হবে, দ্যাটস ইট। সো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সিম্পলি এখানে লিখবো হচ্ছে ইফ ইসেট $_get, যদি গেট মেথডের মাধ্যমে তুমি স্ট্যাটাস নামক কিছু পাও, আগের মতোই সিম্পল স্ট্যাটাস $এর মাধ্যমে স্ট্যাটাস নামক যদি তুমি কিছু পাও তাহলে কি করো, প্রবেশ করো আমাদের এই কন্ডিশনের ভিতরে, তারপর তুমি চেক করো ইফ গেট, এই গেটের ভ্যালুটা কি, এই গেট স্ট্যাটাসের যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের কিসের সমান কিনা, এখানে আমরা যে ভ্যালু ডিলিটটা পাস করতেছি সেই ডিলিটের সমান হয় কিনা। যদি তোমরা সিম্পলি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা বললাম যে তুমি দেখো তুমি গেট মেথডের মাধ্যমে স্ট্যাটাস নামক কিছু পাও কিনা, যদি পাও তাহলে চেক করো সেটার ভ্যালু কি ডিলিট কিনা, যদি ডিলিট হয় তাহলে আমাদের কন্ডিশনের ভিতরে প্রবেশ করো। প্রবেশ করার পর তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে সিম্পলি যে আইডিটা তুমি রিসিভ করতেছো, দেখেন আমরা যখন যদি এখানে ডিলিটে ক্লিক করি আমরা একটা আইডি কিন্তু এখানে রিসিভ করতেছি, ওই যে আইডিটা রিসিভ করতেছো ওই আইডিটাকে তুমি ডিলিট আইডি নামক একটা ভেরিয়েবল তৈরি করে সেটার ভিতরে রেখে দাও, কারণ এই ডিলিট আইডিকে ইউজ করে পরবর্তীতে আমরা যে ইনফরমেশনটাকে আমরা ডিলিট করতে চাই সেটাকে আমরা ডিলিট করবো। ওকে, সো এখানে আমরা আইডিটাকে পাস করে দিলাম, সিম্পলি হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা function.php তে চলে যাবো এবং একটা সিম্পল একটা ফাংশন লিখবো। আমরা যে ফাংশনটা লিখবো আমরা লিখবো এখানে পাবলিক ফাংশন। ওকে, তারপর ফাংশনের নাম দিব হচ্ছে ডিলিট ডাটা, ফাইন, সেটা একটা ডিলিট ডাটা নাম দিলাম এরকম, যেটা একটা আইডি রিসিভ করবে। ওকে, ফাইন, সিম্পল। এখন আমরা জাস্ট কি করব, এই ডিলিট ডাটাকে এখানে রিসিভ করবো index.php পেজে, যদি সব ঠিক থাকে আমরা obj_put_admin এর মাধ্যমে কি করব, ডিলিট ডাটাকে রিসিভ করবো এখানে, এবং তার মধ্যে কি করব আমাদের যে আইডিটা আছে ডিলিট আইডি ওটাকে আমরা পাস করে দিব। ফাইন, এখন কি করতে হবে, সিম্পলি আমাদেরকে এই আইডির উপর ভিত্তি করে এই ডাটাকে ডাটাবেস থেকে ডিলিট করে দিতে হবে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, ডাটাবেস থেকে ইনফরমেশন ডিলিট করলেই কোনো ইমেজ ডিলিট হয়ে যায় না। আমি আবারও বলছি, ডাটাবেস থেকে ইনফরমেশন ডিলিট করলে এই যেখানে যে আপলোড ফোল্ডারের ভিতরে ইমেজ রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে না। তার জন্য যে কাজটি করতে হবে, যে ইনফরমেশন আমরা ডিলিট করতেছি ওই ইনফরমেশনের যে ইমেজটা আছে সেটাকে আমাদের ক্যাচ করতে হবে এবং সেটাকে আমাদেরকে আনলিঙ্ক করে দিতে হবে। চলুন দেখি না তো ফুল প্রসেসটা। ফার্স্ট আমরা যে কাজটি করবো, সিম্পলি এই ডাটাটাকে ডিলিট করার জন্য যে কুইরিটা লিখতে হয় সেটা লিখবো। সো আমরা চলে যাবো হচ্ছে আমরা function.php পেজে যাওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে একটা কুইরি, সিম্পল একটা কুইরি লিখবো আমরা। লিখবো কি কুইরি লিখবো, দেখেন ডাটাবেসে আমরা লিখবো হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্ট। তো স্টুডেন্ট টেবিল থেকে তুমি ডিলিট করো হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আমরা যে আইডিটা রিসিভ করতেছি ওই আইডি, মানে আমরা বলতে তুমি স্টুডেন্ট টেবিল থেকে রেকর্ড ডিলিট করো যখন আইডিটা আমরা যেখানে আইডিটা পাস করতেছি সেটা সমান হয়। ওকে, সিম্পল হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করবো, আমরা লিখবো ইফ mysqli কুয়েরি, দুটো ভ্যালু নেবে, একটা হচ্ছে কানেকশন রয়েছে আমাদের দিস কনের ভিতরে, তারপর রয়েছে হচ্ছে কুয়েরিটা। ওকে, QUERY কুয়েরিটা। তো যদি সব ঠিক থাকে তাহলে কি হবে, ডাটা ডিলিট হয়ে যাবে এবং তোমাদেরকে একটা মেসেজ রিটার্ন করবা যে ডিলিটেড সাকসেসফুলি। ওকে, ফাইন। এখন
এইভাবে যদি রাখি তাহলে আমাদের ডাটাটা ডিলিট হবে। দেখেন আমি দেখাই, এখন তো সব ঠিক আছে তাই না? এখন যদি আমরা এখানে যাই, গিয়ে যদি আমরা জাস্ট পেজটাকে একটু রিফ্রেশ দিই, ধরুন আমি এই রাকিবের ইনফরমেশনকে ডিলিট করবো, জাস্ট ডিলিটে ক্লিক করলাম, আমি একটা দেখাচ্ছে হচ্ছে আর কিছু দেখাচ্ছে না, জাস্ট একটা রিফ্রেশ নিল পেজটা। যদি আমরা এই মেন পেজটাকে একটু রিফ্রেশ দিই, দেখতে পাবেন যে নিচে রাকিবের ইনফরমেশনটা আর নাই। কিন্তু দেখেন আমরা যে এখানে রাকিবের ইমেজটা আপলোড দিয়েছিলাম সেটা কিন্তু এখানে রয়েই গেছে, দেখতে পাচ্ছেন? সো এরকম ভাবে করলে জাস্ট ইনফরমেশনটা ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু ইমেজটা ফোল্ডার থেকে ডিলিট হবে না, কারণ ইমেজটা তো ডাটাবেসে আপলোড থাকে না, ইমেজটা থাকে হচ্ছে ফোল্ডারের ভিতরে। তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ডাটা ডিলিট করতেছি সেই ডাটার ইমেজটাকে ক্যাচ করে সেই ইমেজটাকে আমরা আনলিঙ্ক করে দিতে পারি। সেটা আবার কিভাবে করতে হবে, সেটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই আইডি ইউজ করে আমাদেরকে ডাটাবেস থেকে আসলে ডাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওই ইমেজটাকে ক্যাচ করতে হবে, তারপর ওই ইমেজটাকে আনলিঙ্ক করতে হবে। দেখি চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখানে সিম্পলি আরেকটা কোয়েরি লিখবো, আমরা লিখবো হচ্ছে ক্যাচ ইমেজ নামক একটা কোয়েরি লিখবো। ওকে, ক্যাচ ইমেজ নামক ভেরিয়েবলের ভিতরে আমরা একটা সিম্পল একটা কোয়েরি লিখবো। সেই কোয়েরিটা হেল্প করবে হচ্ছে আমাদের আইডির অনুযায়ী ভিত্তি করে ডাটাবেসে ডাটা সিলেক্ট করতে। আমরা লিখবো হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট টেবিল থেকে সবকিছু সিলেক্ট করো, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আমরা এখানে যে আইডি পাচ্ছি সেই আইডিটা হয়। তো কি করবে, সে ডাটাবেসে চলে যাবে এবং সমস্ত ইনফরমেশন সিলেক্ট করবে যখন আমরা যে ডাটার মাধ্যমে যে আইডিটা রিসিভ করেছি সেই আইডির সাথে আমাদের ডাটাবেসের আইডিটা মিলে যায়। তারপর আমরা কি করব, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করব, যে ডাটা নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম, বা কি করব, ডিলিট স্টুডেন্ট ইনফো নামে একটা আমরা কি করলাম, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং তার ভিতরে আমরা কি করব, এই যে এটাকে ডাটাবেসে সেন্ড করবো, এই কোয়েরিটাকে ডাটাবেসে সেন্ড করে সেটাকে রেখে দেবো। আমরা এখানে লিখবো হচ্ছে MySQLi কোয়েরি, যেটা দুইটা ভ্যালু নেবে, একটা হচ্ছে কানেকশন দিস কন, আর এটা হচ্ছে কোয়েরি UURY ফাইন। সো এখন কি হবে, এই ডিলিট স্টুডেন্ট ইনফোর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই আইডির উপর ভিত্তি করে যে ইমেজটা, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো রিসিভ হয়ে সেটা আমাদের ডিলিট std ইনফোর ভিতরে স্টোর থাকবে। এখন এটাকে জাস্ট পেস্ট করে আমরা std ইনফো নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো। std ইনফো ডিলিট নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম আমরা, এবং তার ভিতরে আমরা এটাকে ফেচ করে রাখলাম MySQLi fetch assoc. এখন এটার ভিতরে ফেচ করে দিব হচ্ছে আমরা ডিলিট স্টুডেন্ট ইনফরমেশনটাকে ফেচ করে দিব এখানে। তাহলে কি হবে, ইন্ডিভিজুয়ালি সমস্ত ইনফরমেশন চলে আসবে হচ্ছে std ইনফোর ভিতরে। এখন এই std ইনফো ইউজ করে আমরা কি করতে পারবো, ইমেজটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করবো, ধরেন আমি চাচ্ছি হচ্ছে ডিলিট ইমেজ ডাটা চাচ্ছি, আমি ডিলিট ইমেজের যে নামটা আছে সেটা আমি চাচ্ছি। তো সেটা আমি কিভাবে পাবো, সেটা এখন আছে হচ্ছে std info to delete, এই ফিল্ডের ভিতরে আছে ইনফো ডিলিট। সেটার ভিতরে কোন ফাইলের ভিতরে আছে চলুন দেখে নেওয়া যাক। দেখেন আমাদের ইমেজের নামটা আমরা পাই হচ্ছে এখান থেকে, মানে জাস্ট একটা নতুন কোয়েরি করা, যে কোয়েরির মাধ্যমে এই যেখানে যে আইডি পাস হচ্ছে সেই আইডি অনুযায়ী ডাটাবেস থেকে সব ডাটা নিয়ে আসা, তারপর সেটাকে ফেচ করে সেখান থেকে ইমেজের যে নামটা আছে সেটাকে তুলে আনলে সেই ইমেজের নামটা এখানে চলে আসলো। তারপর আমরা যে কাজটি করবো, আমরা বললাম যে হ্যাঁ তুমি ডিলিট করে দাও, তবে ডিলিট করার সময় তুমি আরেকটা কাজ করো, সেটা হচ্ছে তুমি আনলিঙ্ক করো। তো আনলিঙ্ক লিখবেন এখানে, আনলিঙ্ক, যেমন আমরা এটাকে লিখছিলাম মুভ আপলোডেড ফাইল। সো আনলিঙ্ক করার পর এখানে আনলিঙ্কের ভিতরে তুমি জাস্ট কি করো, আমরা যে ইমেজটা ডিলিট করতে চাচ্ছি সেটার প্রপার পাথটা বলে দাও। সো প্রপার পাথ আমরা কিভাবে বলবো, আমরা আপলোড ফোল্ডারের ভিতর থেকে ইমেজটা ডিলিট করে দেবো। তারপর আমরা জাস্ট এখানে কন্টিনিউট করে দেবো হচ্ছে ইমেজের যে নামটা আছে সেটা। সো ইমেজের নামটা আমাদের কোথা থেকে পাই, আমরা দেখেন যে ডিলিট ইমেজ ডাটার ভিতরে আমাদের ইমেজের নামটা আছে, যে ইমেজটা আমরা ডিলিট করতে চাই। সো এই তো, মানে আপনি যদি চান যে দ্বারা ডিলিট হয়ে গেল সাথে সাথে সেই ডাটাটা আমাদের ফোল্ডার থেকে রিমুভ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু এরকম ভাবে কষ্ট করতে হবে। ওকে, সো এখানে দেখেন কোয়েরি লেক্সি দিকে আসে নাই, কারণ এই কোয়েরিটার নাম তো কোয়েরি না, ক্যাচ ইমেজ নামক ভেরিয়েবলের ভিতরে আমরা কোয়েরিটা রেখে দিয়েছি, সেটাকে আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিই। ফাইন, এখন কি হবে, যখন আমরা ডিলিট করবো ইমেজটা বা ডাটাটা, তখন আমাদের এই ইমেজটাও ডিলিট হয়ে যাবে, সিম্পল। এখন চলুন আগে এই মেসেজটাকে রিসিভ করি আমাদের কোথাও একটা। ওকে, সো এটাকে আমরা রিসিভ করবো হচ্ছে কোথায়, এখানে রিসিভ করার জন্য আমরা এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই। ডিল মেসেজ নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং সেটার ভিতরে রেখে দিলাম। এখন আমরা যে কাজটি করব, সিম্পলি এখানে আমরা একটা ইকো করে দেব যে
পিএসপি ইউজ করে ইফ ইজ সেট কি বলেন তো? এই যে যদি এটা সেট থাকে, এই যে এটা ডিল মেসেজ যদি সেট থাকে, ডিল মেসেজ শুরু করার সময় যে আমরা মেসেজটা রিসিভ করতেছি সেটা যদি সেট থাকে, তাহলে তুমি কি করো, ওটাকে ইকো করে দাও। সো অনেক বড় ভিডিও হলো, হয়তো বা অনেকে বুঝতে পারেন নাই, আশা করি বোঝার চেষ্টা করবেন আপনারা। একবার জায়গায় দুইবার দেখবেন, দুইবার জায়গায় তিনবার দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এখন চলুন দেখি ইমেজটা ডিলিট করে। সিম্পলি আমরা যে কাজটি করবো, একটু রিফ্রেশ দিলাম, চলুন একটু রিফ্রেশ দিই পেজটা। দেখেন এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে সাকিব, একটা হচ্ছে আসিফ। তো সাকিবের যে ইনফরমেশনটা আছে সেটা আমরা ডিলিটে ক্লিক করবো। যেহেতু আমরা এখানে অ্যাজাক্স ইউজ করি না, তাতে ডাইরেক্টলি এখানে আমাদের কিছু ঘটবে না। তো আমরা ডিলিটে ক্লিক করি। ওকে, ডিলিটে ক্লিক করলাম, দেখেন এখানে বলছে ডিলিটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা পেজটাকে একটু রিফ্রেশ দিই, দেখতে পাবো যে এই ইনফরমেশনটা আর নাই। এখন যদি আমরা আমাদের এই ফোল্ডারের ভিতরে যাই, আপলোড ফোল্ডারের ভিতরে, ওখানে দেখতে পাবো যে লাল যে ইমেজটা আসা সেটা কিন্তু এখন আর নাই। দেখেন এই ফুলকপির ইমেজটা রয়েছে আর এটা রয়েছে, কিন্তু লাল যে ইমেজটা সেটা কিন্তু আর নাই। এখন যদি আমরা আমাদের আরেকটা ইনফরমেশন সেটাকেও যদি ডিলিট করি এখানে, তারপর যদি আমরা রিফ্রেশ দিই, দেখতে পাবো যে ওই ইনফরমেশনটাও চলে গেল। এখন এই ইমেজটাও কিন্তু নাই, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ইমেজ আছে। সো এইভাবে আমরা চাইলে ইমেজটাকেও ডিলিট করে দিতে পারি। মেন কথা হচ্ছে, মেন কনসেপ্টটা হচ্ছে ডাটাবেজে ইমেজ যায় হচ্ছে ইমেজের জাস্ট নেমটা, দ্যাটস ইট। সো সবাই প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন এই ক্রুড অ্যাপ্লিকেশনটা তৈরি করতে। আর যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো হবে। নেক্সট যে আমরা প্রজেক্টগুলো দেখাবো সেগুলোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।